ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। রেকর্ডিংটা চলছে এখন। আমি মূলত এখন এতক্ষণ পর্যন্ত যা বললাম তার সিনopসিসটা আবার বলি। বাংলাদেশে কেউ যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে তাহলে তার অপরচুনিটি হলো বিদেশে উচ্চশিক্ষার জন্য 5 বছরের ছুটি পায়। এবং বাংলাদেশেও স্যালারি পাবে, সেইখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এটা একটা বড় অপরচুনিটি। আর দ্বিতীয়ত হলো যাদের ধরো আমরা সরকারি চাকরির পেছনে অনেকদিন পরিশ্রম করে হতাশ, তারা তারা কি করতে পারে, তারা চাইলে আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য আসতে পারি। আমি ফার্স্ট প্রেফারেন্সে ইউএসএ গিয়ে রাখছি এই জন্য, কারণ এখানে সেটেল হওয়ার, শুধু নিজে সেটেল না, নিজের স্ত্রী সন্তান থেকে শুরু করে তোমার বাবা মাকেও পরবর্তীতে গ্রিন কার্ডের মাধ্যমে আনার বড় সুযোগ আছে। পরে এই ধারাবাহিকভাবে সিটিজেন সবই লিগেল পদ্ধতিতে আসার এবং সেটেল হওয়ার অপেক্ষাকৃত একটু ভালো সুযোগ আছে, বিধায় আমি ইউএসএ কে বেশি প্রায়োরিটি দিই। তো ফলে যাদের এইচএসসি পর্যন্ত এইচএসসি সার্টিফিকেট আছে অথবা ব্যাচেলর সার্টিফিকেট আছে, তারাই অ্যাপ্লাই করবে। আর স্পন্সর মোটামুটি অপেক্ষাকৃত বাংলাদেশ থেকে মাথা ব্যাংক স্টেটমেন্ট যেটা, এটা দেখানো সহজ। এটা আমি এই সম্পর্কে ধারণা পরবর্তীতে দেবো। আর আইএলটিএস এর জন্য মোটামুটি একটা অন্তত 6 থাকলে সবচেয়ে বেটার, না থাকলেও হয়। এটা ইএসএল একটা কোর্স নিতে হয়, কিন্তু এটার জন্য আবার অতিরিক্ত অনেকগুলা টাকা দিতে হয়। তো আমি মনে করি বাংলাদেশ থেকে একটা আইএলটিএস করে আসা সবচেয়ে নিরাপদ। ঠিক আছে, ওকে। তোমরা একটু তুহিনের কথা শোনো, তারপরে আমি আবার সামারিটা করব। তুহিন, আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন? ওকে, তুমি কি তোমার তোমার ভিডিও অন করা যাবে? হ্যাঁ, সমস্যা নাই। ওকে, ভিডিও অন করো, আমি একটু স্পটলাইট দিচ্ছি। হ্যাঁ, এই মাত্র ঘুম থেকে উঠলাম। ওকে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার এখানে এখন কয়টা বাজে? আমার 7টা 22 বাজে সকাল। 7টা বাজে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের 10টা 23, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। Okay, হ্যাঁ। এখন আমি হচ্ছে বর্তমান ইউএসএ তে আছি। আমি হচ্ছে ফল 23 তে আসছিলাম। এটা হচ্ছে গত বছরের সেপ্টেম্বর সেশন যেটাকে বলে ওইটাতে। তো আমি আসছিলাম একটা লিডারশিপ স্কলারশিপ নিয়ে, যেটা হচ্ছে আপনার আমার ইউনিভার্সিটি কর্তৃক দেয়, প্রতি বছর একজনকেই দেওয়া হয়। তো আমি হচ্ছে ওইটাই পাইছিলাম। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল লিডারশিপ স্কলারশিপ। এখন আমি হচ্ছে কোথা থেকে শুরু করব সেটা আসলে আমি বুঝতেছি না। যদি কেউ কোনো প্রশ্ন থাকে তাহলে বললে আমি হচ্ছে ইজিলি আপনাকে বুঝাইতে পারবো ব্যাপারটা। তুমি ওভারঅল জাস্ট অপরচুনিটি আর প্রসেসিং নিয়ে সব মিলে একটা জাস্ট একটা সামারি এটা বলো, যে বাংলাদেশ থেকে অনেকে খুব ডিফিকাল্ট মনে করে এই ভীতিটা ইয়ে করার জন্য জাস্ট একটা সামারি। সত্যি কথা কি, আমি কখনোই হচ্ছে আবেদন করতাম না, কারণ আমি যে একটা গ্রাম থেকে আসছি, ওই জায়গার মানুষজন সবসময় মনে করতো আমেরিকা মানে খুব ভয়ের কিছু একটা। তো আমার কোনো কালে হচ্ছে মানে ছিল না আবেদন করবো এরকম। আর সবাই বলতো যে প্রচুর টাকা পয়সা লাগে, অনেক ব্যাপার স্যাপার। তো আমি হচ্ছে মোটামুটি অনেক দিন ধরে হচ্ছে এটাকে মানে রিসার্চ করলাম, প্রায় 1-1.5 বছর। এরপর আমি হচ্ছে আমার একটা সংগঠনের একটা আপু ছিল, ওনার সাথে কথাবার্তা বললাম, উনিও হচ্ছে প্রসেসিং নিয়ে ছিল তখন। স্যার, সাউন্ড কম শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার? হ্যাঁ, ওইটা পাশে হ্যাঁ, এখন রাখলে ভালো ক্লিয়ার। হয়। ও আচ্ছা। তো আমি হচ্ছে 2 বছর মোটামুটি নিজে একটু ঘাটাঘাটি করলাম। ঠিক তারপরেই হচ্ছে চিন্তা করলাম যে না, অ্যাপ্লিকেশনটা করি। তারপর মোটামুটি ঘাটাঘাটি করে যেটা দেখলাম, প্রসেসিং খুব সোজা, কিন্তু আমাদের হচ্ছে অনেক কিছু গ্যাপ আছে যেটা আমরা জানি না। যদি শুরুর দিকেই বলি, অনেকেই মনে করে যে আমরা আইএলটিএস ছাড়া হচ্ছে পসিবল না। সো এটা হচ্ছে একটা বড় ধরনের একটা স্ক্যাম। আবার অনেক এজেন্সি বলে আইএলটিএস থাকলে স্কলারশিপ নিয়ে দিব, এগুলো হচ্ছে স্ক্যাম। আইএলটিএস ছাড়াও হয়। আর আইএলটিএস এর বিকল্প আপনার আরো 4টা পরীক্ষা আছে। তো ওইগুলোও দিয়ে আপনারা চাইলে আসতে পারেন, অথবা ইএসএল কোর্স আছে, আপনারা এসে ইএসএল করতে পারেন। তবে আমি কাউকেই বলবো না এসে ইএসএল করার জন্য, কারণ আপনার এক সেমিস্টারের সময়ও যাবে, টাকাও যাবে। তো দেশ থেকে যেই কোনো কিছু একটা করে আসেন। এসএটি আছে, যদি কেউ আন্ডার গ্রেডে আসতে চায় তাহলে এসএটি আছে, আর পোস্ট গ্রাজুয়েট আসলে জিআরই আছে, জিমেট আছে, এগুলো দেওয়া লাগে। আর পাশাপাশি হচ্ছে আরেকটা আছে, এমওআই বলে ওইটাকে, মিডিয়া অফ ইনস্ট্রাকশন। কেউ চাইলে ওইটা দিয়েও আসতে পারেন। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে এটা দিয়ে ট্রাই করে। সো এটাও করতে পারেন। এটা হচ্ছে আইএলটিএস এর ব্যাপার। আর ব্যাংক স্টেটমেন্ট,
ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আরেকটা ভুয়া জিনিস, যেটা হচ্ছে মানুষজন মনে করে 40-50 লাখ টাকা দেখানো লাগবে। সত্যি কথা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন ওই ইউনিভার্সিটির এক সেমিস্টারের টাকা আপনার অ্যাকাউন্টে দেখানো লাগবে। এটা প্রয়োজন নেই যে আপনি হচ্ছে এর বেশি দেখান বা কি, শুধুমাত্র এক সেমিস্টার। এখন কিছু ইউনিভার্সিটিতে এক সেমিস্টারে খরচ হয় মনে করেন বাংলাদেশি টাকায় 50 লাখ, আবার কিছু ইউনিভার্সিটিতে হয় মাত্র 4 লাখ। তো এখন কেউ যদি বলে যে 50 লাখ দেখানো লাগবে, তাইলে এটা হচ্ছে ওই ইউনিভার্সিটি অনুযায়ী, কারণ সব দেশে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি আছে। তো এইটা হচ্ছে ডিপেন্ড করে। আর অনেকে বলে যে ভিসা রেশিও, সত্যি কথা ভিসা রেশিও বলতে আমি এই পর্যন্ত কোনো কিছু শুনি নাই। কারণ ভিসা কাকে দিবে দিবে না এটা পুরোটাই হচ্ছে এম্বাসির উপর নির্ভর করে। তো ভিসা রেশিও বলতে আসলে সত্যি কিছু নাই। আপনাকে এম্বাসিতে কিছু প্রশ্ন করা হবে, যদি আপনি যথাযথ উত্তর দিতে পারেন তাহলে হচ্ছে আপনি ভিসা পাবেন, এটা মোটামুটি নিশ্চিত। এখন আমি হচ্ছে যদি বলি, আমার এক পরিচিত একজন, উনি আমাকে না জানাইয়া হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলছিল, পরে রিজেক্ট খাইছে। তারপর আমাকে জানাইছে যে আমার ভিসা হয় নাই। আমি জিজ্ঞেস করলাম কিভাবে করছেন, তখন বললো যে সবকিছুই করছে কিন্তু উনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে ওই ইউনিভার্সিটির প্রোগ্রাম এবং প্রফেসরদের নাম জানে না। তো এইসব কারণে রিজেক্ট হয়। তো কেউ যদি হচ্ছে আপনারা মনে করেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে সচরাচর যেটা করা উচিত, আগে হচ্ছে পুরো ইউনিভার্সিটিটা দেখবেন যে ইউনিভার্সিটিটা কোথায় অবস্থিত, কি কি আছে ফেসিলিটিস, আপনার যে কোর্স গুলা নিচ্ছেন ওই প্রফেসর গুলা কে কে নিচ্ছে, রিসার্চ অপরচুনিটিস কেমন, সবকিছু দেখার পরে আপনি নিজে একটু জানা যাবেন। আর ইউনিভার্সিটির অনেক সময় কালার জিজ্ঞেস, আমাকে জিজ্ঞেস করছিল আমার ইউনিভার্সিটির কালারটা কি। তো এরকম ছোটখাটো কিছু জিনিসপত্র জাস্ট এম্বাসিতে গেলে ওরা হচ্ছে একটু যাচাই করে যে আপনি আসলে লিগ্যাল স্টুডেন্ট। আর আমার স্কলারশিপ ছিল, আমাকে জিজ্ঞেস করছে স্কলারশিপ কিভাবে ম্যানেজ করছে। তো এই ছোটখাটো প্রশ্নগুলা হচ্ছে একটু নিজেরা নিজেদের মতো করে জানা নিলে তখন আর হচ্ছে কোনো সমস্যা হয় না। আর সবচেয়ে বড় যেটা মানে পার্থক্যটা আসলে কি, আমাদের দেশের কারিকুলাম আর এইখানের কারিকুলাম, এটা হচ্ছে শুধু কারিকুলাম না, আমেরিকা আর বাংলাদেশ হচ্ছে পুরা মুদ্রার এপিট আর ওপিট। আমরা দেশে যেটা ইলিগাল এখানে সব লিগাল। আমরা দেশে যেটা হচ্ছে আমরা কখনোই চিন্তাও করতে পারি না, এটা অলরেডি তারা করে ফেলছে। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে হচ্ছে 20 ঘন্টা জবের প্রায়োরিটি দেওয়া হয়, তাও হচ্ছে এটা অন ক্যাম্পাস। আমি এখন বর্তমানে অন ক্যাম্পাসে কাজ করতেছি। তো 20 ঘন্টায় আপনি সর্বোচ্চ করতে পারবেন, কিন্তু সত্যিকার অর্থে 20 ঘন্টা আসলে করা হয় না, কারণ পড়াশোনার মোটামুটি একটা ভালোই প্রেশার থাকে। আবার অনেকে আছে এটা যে উইকলি নাকি মান্থলি? উইকলি 20 ঘন্টা, প্রতি সপ্তাহে আপনি 20 ঘন্টা করে করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে প্রথমে অ্যাপ্লাই করা লাগবে যে জবগুলো আছে। অনেকে জিজ্ঞেস করে যে ইউনিভার্সিটিতে আসলে কি জব। সত্যিকার অর্থে আমাদের দেশে যে পিয়ন বা হচ্ছে অন্যান্য যে স্টাফ গুলা কাজ করে, ওই এই দেশে হচ্ছে কোনো স্টাফ নাই। সত্যি কথা, টিচাররা নিজেদের কপি নিজেরা বানায়, সবাই নিজেদের কাজ নিজেরা করে। তো একটা স্টাফ নিয়োগ দিলে যে টাকাটা দিতে, এটা হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়ে করায়। এক হচ্ছে ছাত্রছাত্রীরা হচ্ছে শিখতে পারে যে তারা আসলে মানে ভবিষ্যতে হচ্ছে কিভাবে হচ্ছে ক্যারিয়ারের দিকে যাবে, আর তাদেরকে ছোট একটা স্যালারি দেওয়া হয়। আর ছোট্ট স্যালারিটা হচ্ছে লিগ্যাল ভাবে এই দেশে দেওয়া হয়, একদম সর্বনিম্ন যেটা আছে ওয়েজ ওইটা থেকে দেয়। এখন আমি হচ্ছে ক্যাম্পাসের আইটি অফিসে কাজ করতেছি। তো আমি হচ্ছে প্রথমে 3টা জায়গায় অ্যাপ্লাই করছি, 3টা জায়গা থেকে 2টার মধ্যে হচ্ছে রিজেক্টেড খাইছি, আর একটাতেই পাইছি, আর আমি এখন এইটাতেই করতেছি। এখন আমার কাজগুলো হচ্ছে আপনার যত ক্যাম্পাসের সমস্যা আছে আইটি রিলেটেড সব হচ্ছে আমার কাছে ইনফর্ম করে, আমি হচ্ছে এগুলা সব সার্ভারে আপলোড দেই। তারপর যে সেক্টরে যে যে মানুষজন কাজ করে তারা হচ্ছে ওই সমস্যার সমাধান করে। খুব সহজ কাজ, কিন্তু বেশ ভালোই। আর পড়াশোনা হচ্ছে আমরা দেশে তো হচ্ছে শুধু বই পড়ছি, পড়া মুখস্থ বিদ্যা, পরীক্ষা দিয়ে চলে আসছি। এখানে না পরীক্ষার অতটা প্রেশার নাই সত্যি কথা। আপনি প্রত্যেক ক্লাস শেষে হচ্ছে আপনাকে না, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে। যে কেউ মনে কিছু বলতেছে? না, না না, তুমি আপনি বলো না। আপনি স্যার আপনি চালাই যান, আপনি চালাই যান, বলেন। তো এখানে হচ্ছে এটা সাউন্ডটা পরীক্ষার কম হচ্ছে। বড় সড় একটা পরীক্ষার হচ্ছে বড় যেই প্রেশারটা, ওই প্রেশারটা নাই সত্যিকার অর্থে। কারণ প্রত্যেক ক্লাস শেষে হচ্ছে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগে নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন আপনি চাইলেও হচ্ছে এটা স্কিপ করতে পারবেন না, আর যদি আপনি স্কিপ করেও যান আপনার গ্রেড হচ্ছে কমে যাবে। সো গ্রেড ঠিক রাখতে হলে আপনাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট করা লাগবে মাস্ট।
এটা হচ্ছে একটা সবচেয়ে বড় দিক। আর আপনি যখনই হচ্ছে অ্যাসাইনমেন্ট করে ফেলবেন তখনই হচ্ছে আপনার মোটামুটি পড়া অর্ধেক শেষ। এই দেশে হচ্ছে আমরা 33 পেয়ে পাশ করি যদিও, কিন্তু এখানে হচ্ছে 60 পাইলে পাস, 59 পাইলেও ফেল 100 থেকে। সো এই জিনিসটা একটু কঠিন মনে হইতে পারে শুরুর দিকে, কিন্তু আপনি যদি নিয়মিত একটু একটু করে পড়া যান তাহলে হচ্ছে এটা কোনো মানে মানে ব্যাপারই না সত্যিকার অর্থে। চোখ বন্ধ করা হচ্ছে 3.50 হচ্ছে সবাই পায়। আর এই সেমিস্টার আলহামদুলিল্লাহ আমার ক্লাসমেট যারা আছে সবাই হচ্ছে মোটামুটি 80 এর উপরে স্কোর। তো বুঝতে পারতেছেন ব্যাপারটা অত কঠিন না। আর আমি আসলে এমন এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, একদম গ্রাম থেকে। তো ওই জায়গাতে ইংলিশের অত ভালো ফেসিলিটিস ছিল না, কিছু না। তো দেশের পড়াশোনার সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলবো যে মানে আকাশ পাতাল তফাৎ। আর এখানে অন্যান্য আরো অনেক সুযোগ আছে। আপনি চাইলে হচ্ছে বাইরে কাজ করতে পারবেন সিপিটি এবং ওপিটি নিয়ে। সিপিটি হচ্ছে আপনার 2 সেমিস্টার যদি কমপক্ষে শেষ হয় তখন আপনি হচ্ছে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে। আর ইন্টার্নশিপ হচ্ছে আপনার পুরো ফুল টাইম। মনে করেন আপনি সেপ্টেম্বর সেশনে আসছেন, ওইটাকে বলে ফল সেমিস্টার। ফল সেমিস্টার এবং স্প্রিং সেমিস্টার দুইটা শেষ করে এখন পোলাপান হচ্ছে সামারে হচ্ছে কোনো কোর্স নিতেছে না, পুরো সামারে 4 মাস ইচ্ছা মতো হচ্ছে তারা ইনকাম করবে। তো এটার জন্য হচ্ছে আপনাকে এলিজেবল হওয়া লাগবে, যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা জায়গায় আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করা লাগবে। তারপর ওরা হচ্ছে আপনাকে একটা মানে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, ঠিক তারপরে হচ্ছে আপনি সিপিটি নিয়ে পুরো 4 মাস কাজ করতে পারবেন সামারে। আর যদি আপনি 4 মাস ভালো পারফরমেন্স করেন তাহলে কোম্পানি হচ্ছে আপনাকে রেখে দিবে, আর যদি তারা স্পন্সর করে মোটামুটি শিওর যে অল্প কিছুদিনের মধ্যে গ্রিন কার্ড। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখন আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমাকে করেন, তাহলে হচ্ছে আমি সরাসরি উত্তরটা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা যাদের আমাদের অনার্স মাস্টার শেষ তারা কি পিএইচডির জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারে বা কি আসে? এখন পিএইচডির জন্য চাইলে করতে পারেন, অথবা হচ্ছে আপনি নিজে আরেকটা মাস্টার্স এর জন্য করতে পারেন। এক একজন মানুষ দুইটা তিনটাও করতেছে মাস্টার্স। আর পিএইচডি মানে যোগ্যতা সত্যিকার অর্থে সেম, ডকুমেন্টস গুলা সব সেমই লাগে। প্রথমত হচ্ছে আপনার যেটা লাগবে আপনাদের সব একাডেমিক মার্কশিট। একাডেমিক মার্কশিটের পরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে ওইগুলোর সার্টিফিকেট গুলো। এরপর হচ্ছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, আর হচ্ছে আপনার আইএলটিএস বা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিছেন ওইরকম একটা স্কোর থাকলে ভালো। তো ওইটার রেজাল্টটা লাগবে। আর আপনার হচ্ছে এসওপি লেখা লাগবে, যেটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস। আপনি কেন ইউএসএ তে বা এই ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন, পুরো একটা ওভারঅল সামারি। তো এই কয়েকটা ছোটখাটো জিনিস লাগে। আর টিচারদের রিকমেন্ডেশন লেটার লাগে। আপনি হচ্ছে বিগত বছরগুলোতে যেখানে পড়াশোনা করে আসছেন ওই ইউনিভার্সিটি কিংবা হচ্ছে ওই কলেজ বা স্কুলের শিক্ষকদের রিকমেন্ডেশন লেটার, কমপক্ষে 3টা রিকমেন্ডেশন লেটার রেডি রাখার চেষ্টা করবেন। আর যা বললাম এসওপি, ব্যাংক স্টেটমেন্ট, আর হচ্ছে পাসপোর্ট, আইএলটিএস এর রেজাল্ট আর মার্কশিট, এগুলোই। আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন। জি, সিজিপিএ টা কি কোনো ফ্যাক্ট এখানে কতটুকু প্রভাব পড়ে, যে যদি 3 এটা পয়েন্টের আমি নিচে থাকে? 2 পয়েন্টের নিচে আমার জানা মতে এখনো কেউ করে নাই, 3 কিন্তু আমি পয়েন্টের যতটুকু নিচে শুনছি এই আমার পর্যন্ত সিজিপি হচ্ছে 2.74 ন্যাশনাল ও ইউনিভার্সিটি থেকে বুঝতে ইংলিশ। পারছি। আপনি চাইলে ইজিলি করতে পারবেন, কারণ এখানে মিনিমাম আমি যতটুকু জানি 2 পয়েন্ট থাকলেই অ্যাপ্লাই করার যোগ্যতা আপনার থাকে, যেটাকে বলে। তো আপনার যদি 2 পয়েন্ট থাকে আপনি আবেদন করার যোগ্যতা হচ্ছে অর্জন করলেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রথমে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে চান্স পাওয়া লাগবে। আপনি যদি ইউনিভার্সিটিতে চান্স পান তারপর ইউনিভার্সিটিকে হচ্ছে আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, সাথে আরেকটা পেপার দিবে যেটাকে I-20 বলে। ওইটা পাইলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো স্যার প্রথমে জি, শুনতে পাচ্ছি না। স্যার ইউনিভার্সিটিতে মানে চান্স পাওয়ার ক্ষেত্রে ওনারা কোন কোন বিষয়গুলো দেখেন, মানে কোন ইউনিভার্সিটিতে প্রথমত হচ্ছে একাডেমিক রেজাল্ট, আর একাডেমিক রেজাল্টের পরে দেখে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো এই দেশে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বেশ ভালো একটা মানে মার্কেট ভ্যালু আছে সত্যি কথা। আমার হচ্ছে রেজাল্ট কোনো কালেই ভালো ছিল না, আমি মোটামুটি মাঝারি মানের ছাত্র একটা ছিলাম। সো আমার রেজাল্ট ভালো ছিল না, বাট আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। সো ওই কারণে হচ্ছে আমাকে লিডারশিপ এক্সট্রা কারিকুলাম স্কলারশিপে অ্যাক্টিভিটিস বলতে কি বোঝাচ্ছে? আমি হচ্ছে আপনার এখান কি ম্যাক্সিমাম মানুষজন কি কুমিল্লার আছেন কেউ নাকি বাইরের? আমি আছি। চাঁদপুর আছে, আচ্ছা, চাঁদপুর। জি আমি কুমিল্লার।
আচ্ছা যাক, আমি কুমিল্লাতে মোটামুটি যতগুলো সংগঠন আছে সবগুলো সংগঠনে, সামাজিক সংগঠনে কাজ করার চেষ্টা করছি। আমার মানে জার্নিটা শুরু হয়েছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ দিয়ে। ওইটাতে আমি ভলান্টিয়ারি শুরু করি প্রথম। এরপর হচ্ছে স্কুল কলেজের যে স্কাউট গুলো আছে, স্কাউট করতাম, ডিবেট করতাম। এরপর হচ্ছে ইউনাইটেড নেশন ওমেন আছে একটা, ওইটাতে কাজ করছি। ব্র্যাকের সাথে একটা প্রজেক্টে কাজ করছি 3 বছর। ইউনিসেফের সাথে কাজ করছি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সাথে কাজ করছি। তো সব জায়গায় যে কাজগুলো করছি এগুলার সার্টিফিকেট এবং এই জায়গাগুলো থেকে রিকমেন্ডেশন লেটার নিছি। এগুলা সব দেখাইছি, দেখানোর পরে হচ্ছে তারা মোটামুটি আমাকে স্কলারশিপটার জন্য ইন্টারভিউতে ডাকছে। 3 ধাপের একটা ইন্টারভিউ ছিল, আমি দেশে থাকতেই দিয়েছিলাম। ইন্টারভিউর পরে হচ্ছে তারা আমাকে ফাইনালি জানাইছে যে স্কলারশিপটা আমি পাইছি। স্কলারশিপের আগে কিন্তু আমি ভার্সিটিতে চান্স পেয়ে গেছিলাম। যদি স্কলারশিপ না থাকতো আমার, তাহলে হয়তো আমার নিজের টাকা দিয়ে পড়া লাগতো। আর ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা হচ্ছে, আমি মাত্র 5 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছিলাম, যেটা আসলে কেউ বিশ্বাস করে না, কিন্তু এটাই সত্যি। স্যার ইন্টারভিউ কোশ্চেন করা হয় ভাইয়া, কিংবা কি কি জানতে? ভিসা ইন্টারভিউ নাকি হচ্ছে আপনার যে স্কলারশিপের ইন্টারভিউ গুলো হয়? স্যার দুটোই। আচ্ছা, ভিসা ইন্টারভিউর প্রশ্নগুলো মোটামুটি আউট করা। তো প্রথম প্রশ্ন হচ্ছে কেন ইউএসএ তে যাবেন, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। এটার হচ্ছে উত্তর আপনার দেওয়া লাগবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাকে কে স্পন্সর করবে। এগুলো একদম কমন প্রশ্ন। স্পন্সরের পরে আসবে আপনার স্কলারশিপ থাকলে স্কলারশিপ কিভাবে ম্যানেজ করছেন। এরপর জিজ্ঞেস করবে যে আপনি এই দেশে পড়াশোনা শেষ না করে ইউএসএ তে কেন যাবেন, এটা হচ্ছে আরেকটা ব্যাপার। এরপরে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে আপনার ভাই বোন কয়জন, আপনার হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, পড়াশোনা কোথা থেকে করছেন। অনেক সময় ডকুমেন্টস গুলো দেখতে চায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ডকুমেন্টস দেখে না। তবে কনফিডেন্টলি উত্তর দিলে আপনার ভিসা হওয়ার চান্স হচ্ছে 100%। আর অনেকে দেখলাম ওইখানে গিয়ে হচ্ছে একটু পাকাপাকি করে কথা বলতে পারে না, তখন আসলে ভিসা আশা করাটাও বোকামি। যদি আপনাকে কেউ একটা প্রশ্ন করে সঠিক উত্তর দিতে পারলে, যেটা হচ্ছে বিশ্বাসযোগ্য, তাহলে হচ্ছে অবশ্যই আপনি ভিসা পাবেন। এখন এটা মনে হতে পারে যে আসলে কিভাবে বিশ্বাসযোগ্য। যদি আমি বলি, আমারই পরিচিত একজন, সে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পর ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করছে, তাকে বলছে তোমার বাবার মান্থলি ইনকাম কত, সে বলছে 10 লাখ টাকা। তারপর বলছে তোমার বাবার গাড়ি আছে কয়টা, বলছে আমাদের কোনো গাড়ি নেই। তখন ভিসা অফিসার বলছে সরি, আমাদের আজকে ভিসা অ্যাপ্রুভ করতে পারতেছি না। পরে সে জিজ্ঞেস করছে যে আমাদের গাড়ি নেই, এটা না বলাতে কেন রিজেক্ট করে দিছে। পরে আমাদের এক বড় ভাই আছে, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, বললো যে যেই মানুষের 10 লাখ টাকা ইনকাম আছে তার একটা গাড়িও থাকার কথা। এটা হচ্ছে বেসিক একটা সেন্স। তো এই বিভিন্ন ভাবে হচ্ছে ওরা যাচাই করে আপনাকে যে আপনি আসলে সঠিক কিনা, আসলে কি পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছেন, নাকি হচ্ছে আপনি একবার ইউএসএ ঢুকতে পারলে আর যাবেন না ওইরকম কিছু। যদি ভিসা অফিসার একবার বুঝতে পারে যে হ্যাঁ আপনি ইউএসএ তে ঢুকলে আর দেশে ব্যাক করবে না, তাহলে কখনোই আপনাকে ভিসা দিবে না। অনেক সময় জিজ্ঞেস করে যে আফটার 5 ইয়ার্স আপনার প্ল্যান কি, তখন হয়তো বলা লাগে যে আমার পড়াশোনা শেষ করে আমি দেশে চলে আসবো, ওইরকম অ্যান্সার দেওয়া লাগে। প্রশ্ন ঘুরে ফিরে সেম। আমাদের হচ্ছে অনেকগুলো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এর গ্রুপ আছে ফেসবুকে, আপনারা হচ্ছে ওইগুলাতে ঢুকলে দেখতে পারবেন যে সবাই হচ্ছে শেয়ার করে যে কিভাবে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শুরু হয় একদম এম্বাসিতে, মানে ঢুকার শুরু থেকে একদম শেষ পর্যন্ত। প্রশ্ন মোটামুটি সেম। আর যদি কারো লাগে বললেন, আমার কাছে অনেকগুলা প্রায় 100-র উপরে প্রশ্ন আছে, রেডি করে আমি দিয়ে দিব আপনাদের সবাইকে। আচ্ছা ভাই, এই পাসপোর্টের ক্ষেত্রে কি ধরনের পাসপোর্ট ইস্যু করা হয়? পাসপোর্টের তো কোনো ধরন টরন কিছুই নাই। আপনার পাসপোর্ট নর্মালি অ্যাপ্লাই করলে হয়। অনেকে বলে যে ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো। স্টুডেন্ট অবস্থায় আসলে ট্রাভেল হিস্ট্রি দরকার হয় না। আমার যদিও শুধু আমি ইন্ডিয়া ভিজিট করছিলাম 2 বার, এটাই ছিল। কিন্তু আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড যারাই আসছে তাদের কোনো হচ্ছে পাসপোর্টে এর আগের কোনো ভিসা ছিল না। সো এটা নিয়ে কোনো প্যারা নাই। এগুলা নিয়ে হচ্ছে চিন্তা করে শুধু শুধু টাইম নষ্ট করার এটা দরকার হলো নেই। ওই যে তোমার ভিজিট বিষয়টার সাথে মিলাই ফেলে, বুঝছো, এটা হলো হ্যাঁ ঘটনা। হ্যাঁ, সেটাই। স্যার ভাইয়া, সাধারণত একটু কোয়েশ্চেন হচ্ছে আপনার সাবজেক্টিভ ভেরি করে, যেমন মনে করেন আমি অনার্স ম্যাথমেটিক্স নিয়ে পড়ছি, সেক্ষেত্রে কি আমি মাস্টার্স এর জন্য কোন সাবজেক্ট নিলে মানে আমার জন্য ভিসা পাওয়াটা ইজি হয়, এরকম আর কি কিছু আছে এটা এখানে? সত্যিকার অর্থে ভিসা পাওয়া ইজি হয় বা ভিসা রেশিও ওসব কিছু নাই। তবে আপনি চাইলে যে কোনো সাবজেক্টে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন। আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে বাংলাদেশে, সে কমার্স থেকে পড়ে এখানে হচ্ছে সিএসসি করতেছে। তো আপনি যে কোনো সাবজেক্ট যা ইচ্ছা তাই পড়তে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই।
সাবজেক্টের ব্যাপারে কিংবা পড়াশোনার ব্যাপারে এখানে কোনো বাউন্ডারি নেই সত্যিকার অর্থে। আর আচ্ছা যা স্যার, মন চায় আরেকটা, হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ধরেন ওই যে ধরেন ইউকে এর যে বিষয়টা, ইউকে তে ধরেন চাইল্ড বেনিফিট বা সেটেল হইতে পারলে, পিআর নিলে বিভিন্ন ফেসিলিটিস থাকে। সেক্ষেত্রে কি ইউএসএ কি এরকম ফেসিলিটিস থাকে কিনা, বা বৃদ্ধ বয়সে গেলে একটা ইয়ে থাকে কিনা, মানে গ্রিন অবশ্যই কার্ড পাওয়ার অবশ্যই পরে? অবশ্যই আপনার গ্রিন কার্ড না, আপনি এই যে এখন আমি অন ক্যাম্পাসে কাজ করতেছি, আমি এখন কিন্তু ফেডারেলকে ট্যাক্স দেওয়া শুরু করছি। সো আপনি যখন সম্ভবত বয়স 62-র পরে, সম্ভবত না যে 63-র পরে আপনি হচ্ছে ওই জিনিসটা পাবেন। আমরা দেশে যেটাকে বয়স্ক ভাতা বলে না, ওইরকম হচ্ছে একটা পেনশন স্কিম আছে, তারা হচ্ছে দেয়। আর পাশাপাশি হচ্ছে অনেক ধরনের ফেসিলিটিস আছে। আপনার যদি ফ্যামিলি নিয়ে চলতে অসুবিধা হয়, এখানে হ্যাঁ, হ্যাঁ, ইবিটি নামে একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে আমাদের দেশে ন্যায্য মূল্যে পণ্য দেয় যে ওইরকম টাইপের। জি তো জি। ইবিটির হচ্ছে কার্ড দিয়ে আপনি হচ্ছে ফুড টুড কিনতে পারবেন খুব কম খরচে। তুহিন, মানে একটু একটু অ্যাড করে নেই এখানে। আমার ওই হোম কেয়ারের যে বিষয়টা আছে, আমাদের দেশে তো বাবা মারে সবাই ঠেলা দিয়ে দিতে চেষ্টা করে যে কে কার কাছে রাখবে, আর এখানে হইলো উল্টা যুদ্ধ। জি স্যার, কে জি স্যার, ওইটাই ওইটাই। বাবা মা আমার কাছে থাকলেই মনে হয়, কারণ থাকলেই তো $2500-3000 প্রতি মাসে পাচ্ছে। ফলে এখানে আমি দেখছি বাঙালিদের মধ্যে একটা বড় যুদ্ধ, যে আমার বাবা মা আমার সাথে থাকুক, ভাই বোনদের মধ্যে যুদ্ধ, কারাকারি করতেছে যে আমার কাছে থাকুক, থাকলেই তো বেনিফিট। এই হলো বিষয় আর কি। ইউএসএ তে না স্যার? হ্যাঁ হ্যাঁ, হোম কেয়ারে তোমার $2500-3000 পাচ্ছে প্রতি মাসে। ও স্যার, আরেকটা জিনিস হচ্ছে, ওই যে ইউকে তে যারা আমরা সিলেটিরা যারা যায় আর কি, ওদের মতো কি ইউএসএও সেম নাকি কোনো ডিফারেন্ট আছে? ওইটা জানতে চাচ্ছিলাম আর কি, আপনি তো এখানে আছেন। অপরচুনিটির ক্ষেত্রে তুমি ইউকের চেয়ে ইউএসএ তে ওই বয়স্কদের জন্য বলতেছো? হ্যাঁ, আবার ওই যে চাইল্ড বেনিফিট বা অ্যাবসলিউটলি উইক বেটার, তাদের ইয়া দেয়। অ্যাবসলিউটলি বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সবগুলো সাপোর্ট সেম। তোমার ইউকের চেয়ে বেটার। ও, থ্যাংক ইউ স্যার, ওইটাই জানার রয়েছে। ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটিস। এখানে অসম্ভব বলতে কিচ্ছু নাই, সত্যি কথা। মানে সব সম্ভবের দেশ হচ্ছে আমেরিকা। আপনি ধরো, যেটা হচ্ছে কল্পনাও করতে পারবেন না, ওইটাও দেখবেন যে এখানে সম্ভব। মানে তুহিন, একটা বিষয় হলো যে আমি আমাদের এখানে আশেপাশে দেখছি, ধরো ওই প্রথমে ভিজিট বিষয়ে আসার পরে আর যায় নাই, এই 10 ইয়ার্স হয়ে গেছে। সে হুম হুম। ইনকামের নেশা, সে ইলিগেল কিন্তু ইনকামের নেশায়, এই যে আজকে আগামী মাসে চলে যাবো, আমার সাথে একজন পাশেই প্রতিবেশী আছে, এই আগামী মাসে চলে যাচ্ছে, এই আগামী মাস করতে করতে ওনার 10 ইয়ার্স পার হয়ে গেছে। এখন কোন ক্রমে ওনার স্যার, ওয়াইফে আবার নিয়ে আসতে পারছে, এই আর কি ইউকে বিষয়টা। বা ইউএসএ তে ফ্যামিলি নিয়ে যাওয়াটা কেমন চ্যালেঞ্জিং? আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসা সবচেয়ে সহজ। আপনি যদি F1 ভিসা, মানে আমরা স্টুডেন্ট ভিসা যেটা, এটাকে মানে ইমিগ্রেশনের ভাষায় বলে F1 ক্যাটাগরি। সো আপনি যদি স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করেন, আপনি চাইলে হচ্ছে আপনার ওয়াইফ এবং হচ্ছে আপনার সন্তান, তাদেরকে খুব সহজে আপনার সাথে নিয়ে আসতে পারবেন। তবে তার জন্য আপনাকে প্রপার ফান্ড দেখাইতে হবে, যে আপনি যে তাদেরকে নিয়ে আসবেন, তারা কিন্তু আসলে এখানে কাজ করতে পারবে না লিগালি। সো আপনি যদি তাদেরকে নিয়ে আসতে চান, আপনার এনাফ টাকা দেখানো লাগবে, আর সঠিক কারণও দেখানো লাগবে, যে তাদেরকে যে আনতে চান, কেন আনতে চান, আর তারা এখানে থাকলেই খরচটা কে বহন করবে, সবকিছুর প্রপার ব্যাখ্যা থাকলে আপনি ইজিলি নিয়ে আসতে পারবেন। আর আপনার গ্রাজুয়েশনের শেষ বয়সে হচ্ছে আপনার ফ্যামিলির মানে ভাই বোন দেশে যারা আছে সবাইকে আনতে পারবেন। আমাদের দেশে যে প্রোগ্রামটা হয়, মানে ফেয়ারওয়েল প্রোগ্রাম টাইপের, ওই প্রোগ্রাম গুলাতে হচ্ছে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। আর গ্রিন কার্ড যদি আপনি হয়ে যায়, আজকে আপনার গ্রিন কার্ড হইলে আপনি হচ্ছে এরপরে আপনার ফ্যামিলির মা বাবা ভাই বোন সবার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার আম্মু যদি একবার চলে আসতে পারে, তাহলে আপনার আম্মু আপনার ভাই মানে মামাদের জন্য, নানুদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে প্রসিডিওর, এটা হচ্ছে একটা চেইন টাইপের, জি একজন আরেকজনকে টানে। স্যার, ওই যে আসসালামু গ্রিন আলাইকুম। কার্ডের যে বিষয়টা, স্যার একটা মিনিট, গ্রিন কার্ডের যে বিষয়টা, ওইটা মানে কেমন সময় লাগে, বা ধরেন এখনো যাই নাই, যদি আল্লাহ নেওয়ায় আর কি, ধরেন কেমন সময় বা হার্ড ওয়ার্ক করতে হয়, বা এটা কি ইজিলি পাওয়া যায়, বা কিরকম মানে সময় লাগতে পারে আর কি ওইটা? সত্যিকার অর্থে ভাইয়া আমিও নতুন আসছি, অত বেশি জানি না, বাট যেটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে মানে হার্ডওয়ার্ক সব ধাপেই করা লাগে। আর গ্রিন কার্ড পাওয়ার সবচেয়ে ভালো হচ্ছে তিনটা উপায়। এক হচ্ছে আপনার পড়াশোনা শেষ করে তারপর আপনি একটা কোম্পানিতে জয়েন করলে, যদি কোম্পানি আপনাকে স্পন্সর করে, তাহলে হচ্ছে আপনি ইজিলি হচ্ছে ওটা পাবেন। আর দ্বিতীয় উপায় হচ্ছে আপনার কমপক্ষে সম্ভবত 10টা না 12টা জার্নাল থাকলে, যদি আপনি ওরকম জার্নাল পাবলিশ করেন আর ওগুলা মানসম্মত হয়, তাহলে M2 ক্যাটাগরি আছে সম্ভবত একটা, ওইটা দিয়ে হচ্ছে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। আর 3 নম্বরে একটা সহজ অপশন, সেটা হচ্ছে বিয়ে করা। বিয়ে করলে 1 বছরের মধ্যে মোটামুটি গ্রিন কার্ড কনফার্ম।
আর আরেকটা অপশন সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট ভিসা থেকে হচ্ছে অনেকে EB3 তে নিজেকে কনভার্ট করে, তো এটা একটু লং প্রসিডিওর, বাট এটাও হচ্ছে। না, তবে তোমার আরেকটা Thank যদি ব্যাচেলরের জন্য কেউ আসে, আইসা যদি ধরো খুব আসার পর পর কিছুদিন পরে EB3 করে, তাহলে ব্যাচেলর সাথে হওয়ার সাথে সাথে কিন্তু মোটামুটি তাই না, EB3টাও মোটামুটি একটা ভালো প্রসেস। আর বিয়ের বিষয়টা যেটা বলছো, মোটামুটি এখানে বাঙালি কমিউনিটিও তো মোটামুটি বেশ স্ট্রং। যদি বিশেষত আমি দেখছি যে সিলেট থেকে অনেকে আইসা ধরো মোটামুটি নিজের আত্মীয় স্বজন বা কাছাকাছি পরিবার বন্ধু বান্ধব মিলে বিয়ে শাদী যদি সিটিজেন করে ফেলতে পারলে তো একেবারে সবচেয়ে ইজিয়েস্ট হয়, তাই না? মাশাআল্লাহ, ঠিক আছে স্যার। বিয়ে হ্যালো, হচ্ছে আসসালামু আলাইকুম সবচেয়ে স্যার। সুন্দর। এখন বিয়ে শাদী করে না, যাদের টার্গেট আছে তারা আপাতত বিয়ে, সরি এই কথা বলে ঠিক বিপদ আছে। বানাইতে চাই না। আবার কারোর কথা দিয়ে রাখছো তুমি, তার সাথে বিট্রে করছো, এমনটা যেন না হয়। কথা না দিয়ে না থাকলে ঠিক দুজনে চলে আছে। আসবা, আর এমনি ফ্রেশ থাকলে এইসব বিয়ে শাদী চিন্তা করতে পারো, সমস্যা নাই। এটা সবচেয়ে দ্রুত পদ্ধতি। আসসালামু আলাইকুম আরেকটা পদ্ধতি স্যার। আছে, ঠিক ওই আছে। ইউএসএ তো, ওই ক্যাটাগরিটা ইউকেতেও হচ্ছে কি সেম? আমেরিকার বাহিরে আমি আসলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ হ্যাঁ, আমার স্যার তো বললো দিক সেমই। নির্ধারণা স্যার তো সবকিছু শরীফ স্যার তো আমেরিকান বলতে সেমই। দেশে। হ্যালো, অলমোস্ট আসসালামু সেম, আলাইকুম। কিন্তু তুমি প্রসিডিউরটা ইউএসএ তে সহজ। সেটাই। হ্যালো, আর আসসালামু স্যার আলাইকুম আরেকটা স্যার, শুনতে পাচ্ছেন মেল স্যার? হয় তাহলে কি ওয়ার্ক পারমিট পায়? জি বুঝিনি, আরেকবার প্লিজ। ডিপেন্ডেন্ট যদি মেল হয়, যে আমি যদি যাই স্টুডেন্ট ভিসায়, আমার না ডিপেন্ডেন্ট যদি না আমার হাজবেন্ড যায়, না, তাহলে সে কি আপনার ওয়ার্ক ডিপেন্ডেন্ট পারমিট পাবে? কখনোই এখানে লিগালি কাজ করতে পারবে না, তবে সে চাইলে ডিপেন্ডেন্ট থেকে হচ্ছে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবে নিজেকে, কিন্তু সে লিগালি কখনোই কাজ করতে পারবে না, কারণ আপনি এনাফ ফান্ড দেখাইছেন, আপনি কোটিপতি মানুষ, এই কারণে এখানে আসবেন একদম রিল্যাক্স করতে। সো সত্যিকার অর্থে ডিপেন্ডেন্ট কখনো কাজ করতে পারবে না। শোনো, এই ক্ষেত্রে আমি একটু বলি। ধরো মূলত অনেকে তো আসে এই মূলত আসে তো সেটেল হওয়ার জন্য। যদি এরকম টার্গেট থাকে, তখন তোমার ওই যে তোমার যে ডিপেন্ডেন্ট, ওনার জন্য আবার EB3 অ্যাপ্লাই করার একটা হয়তো এখানে থাকলো, থাকার পরে যে বাঙালি যে এরিয়াটা যদি থাকে, সেখানে একটু ক্যাশ জব টপ করে সার্ভাইভ করলো। আহ, সময় হইলে ধীরে ধীরে 2.5-3 বছরের প্রক্রিয়ায়, 3-4 বছরের প্রক্রিয়ায় আবার গ্রিন কার্ড হয়ে গেল আর কি। ওই তোমার ওই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আর কি, স্ট্যাটাস গুলারে চেঞ্জ করা গুরুত্বপূর্ণ। সেটাই, সত্যিকার অর্থে এখানে কেউ ভাই বেকার থাকে না, কেউ অবসর থাকে না, সবাই হচ্ছে কাজ করে, কেউ বইলা করে, কেউ লিগালি করে, কেউ ইলিগালি করে, বাট হম হম সবাই করে, সবাই সবার মতো দাঁড়াও, করে কাজ করে। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে, তুহিন, জি জি বলেন। আমার একজন বন্ধু আছে ফিমেল, ওর হাজবেন্ডে নিয়ে আসছে, তো হাজবেন্ড আর বাচ্চা, হ্যাঁ। তোমার তো কি করতে, ধরো ওই উনি তো আর লিগেলি কাজ করতে পারে না, ফলে ওই উনার শ্বশুর এখানে আছে। তো শ্বশুর অবশ্যই এজেলাম হিসেবে আছে, কিন্তু শ্বশুরের যে সোশ্যাল সিকিউরিটি আছে, সেই সোশ্যাল সিকিউরিটি ব্যবহার করে উনি আবার ধরো এই যে ফুড পার্সেলের কাজটা করতেছে, ফলে ওই ধরো $3,000-3,500 মাসে মেক করতেছে। মানে ডিপেন্ডেন্ট হয়ে আর কি। ওই স্টুডেন্ট F1 হলো ওনার ওয়াইফ, আর উনি হলো F2 তে, মোটামুটি ভালো সার্ভাইভ করতেছে। হ্যালো, আসসালামু স্যার আলাইকুম ইলিগিলি স্যার, কাজ আমার একটা করলে প্রশ্ন। কি স্যার কোনো জরিমানা বা যদি ধরা পড়ে এরকম কোনো কিছু হয়? আচ্ছা, এটা আমি কিন্তু শুরুতেই বলছি। তোমার এখানে ইউএস এর কয়েকটা নাগরিকদের যে মৌলিক অধিকার, এর মধ্যে মনে রাখবা যে কয়েকটা বিষয় আমি বলে রাখি, একটু শোনো, হ্যাঁ। তুমি আছো নাকি? 1 নম্বর হলো ভাষাগত অধিকার, শোনো। জি আমি আছি ভাই, আপনি হ্যাঁ, কন্টিনিউ করেন। ভাষাগত অধিকার মানে তুমি যে কোনো ভাষাভাষী হইতে পারো। এখানে যদি ধরো তোমার কোনো একটা হসপিটাল নোটিশও আসে, সেটাও কিন্তু যেমন আমাদের বাংলায় আসে। তুমি প্রত্যেকটা ভাষা, তুমি ভাষাগত অধিকার, তুমি কথা বলতে পারে না, ইংলিশ একদমই জানে না। এখানে যেমন যারা স্প্যানিশ আছে, এরা তো ইংলিশের আমি দেখছি 1 2 3ও ভালো করে বলতে পারে না। তুহিন, এরকম এক্সপিরিয়েন্স হয়েছে তোমার স্প্যানিশদের সাথে? ভাই স্পেনিশটা কথাই তাদের জন্য আমার স্পেনিশ শিখা লাগতেছে এখন, তারা ইংলিশ পারেই না, ইয়েস নো বলতে পারে না, অন্যগুলো আর তো বাদই দিলাম। আমি বললাম যে 75, ও 75 বুঝে না। আমি মানে এটা কি বলবো তোমার 70, আমি মাঝে মধ্যে এমনও হয় আমি ক্যালকুলেটরের মধ্যে হচ্ছে সংখ্যাটা টাইপ করে দিলে তখন বুঝতে পারে, মানে এরা মানে ওয়ান টু ইয়েস নো কিছুই বোঝে না, আমি এখন মানে তুমি স্পেনিশ শিখতেছি। তুমি কি বিপর্যয়কর বিষয়, মানে 1 2 3 4 বুঝে না, কিন্তু আমেরিকায় তো, চলতেছে ফলে ভাইয়া, অতএব তোমার সুন্দরভাবে ভাষা, চলতেছে, হ্যাঁ, খুব ভালোভাবে ভাষাগত যে চলতেছে। বিষয়টা আছে, তো ভাষার বিষয়টা তুমি এটা তোমার রাইট। তারপরে ধর শিক্ষার অধিকার, এখানে ধরো এখানে ধরো এই স্টেটে এখানে এসে পড়ছে, আসার পরে তার সন্তানরা তোমার 12 গ্রেড পর্যন্ত আর কি, তার শিক্ষার অধিকার, বিনামূল্যে সে শিক্ষা পাবে। এই ক্ষেত্রে তোমার
প্রতিষ্ঠান জানতে চাইবে না যে সে লিগ্যাল ইলিগ্যাল, বাবা মা আছে কি না নাই, সে এই ভূখণ্ডে অবস্থান করছে, তার শিক্ষার অধিকার আছে। তার শিক্ষার অধিকার মানে সেই স্যার স্কুলে ওদের গেলে কি তার ওই খাবার। চাইল্ড বেনিফিট স্যার দেয়, চাইল্ড সবগুলো ভাতা যে স্টেটে উইকলি যে দেয়, এটা কি দেয় এখানে? চাইল্ড বেনিফিট বলতে স্কুলের যে বেনিফিটটা তোমার ইয়াটা আর কি, উইকার ওইটা যেটা দেয়? বলতে, হ্যাঁ, ওই যে স্কুলে খাবার দাবার টাবার দেওয়া, সব স্কুলের মানে স্কুলিংটা ও, টোটালি। তারপরে বুঝতে পারছি। তোমার, হ্যাঁ, স্যার এই এরপরে স্কুলের যে সুবিধাটা এটা কি আমেরিকার সবগুলা স্টেটের মধ্যেই? এটা স্টেট টু স্টেট ভেরি করে। আমি নিউ ইয়র্কেরটা বলতেছি, নিউ ইয়র্কে মোটামুটি শিওর, আর দুই একটা অনেকগুলো স্টেটে আছে, কিন্তু তোমার নিউ ইয়র্কে অপরচুনিটিটা সবচেয়ে বেশি। তুমি তোমাদের এখানে কেমন? আমার এখানেও সেম, মানে অনেক ভালো সুযোগ আছে এখানে। আর আমার সেম এই সেম। পাশটা তো মোটামুটি জনপ্রিয় এরিয়া, হুম তো এই হুম পাশে হুম 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 মোটামুটি হুম। অনেক ভালো অপরচুনিটি। আচ্ছা, এরপরে আর একটা হলো তোমার নাগরিক অধিকার হিসাবে তুমি যদি রাস্তাঘাটে চলো, যেমন ধরো আনঅফিসিয়ালি বলি, ধরো যে অনেকেই বর্ডার ক্রস করে চলে আসে, যেটা টার্জান ভিসা বলে। তোমার এখানে কিন্তু বর্ডারের মধ্যে কেউ আটকাবে না যে তোমারে পুশ ব্যাক করলো, এরকম করার কোনো সুযোগ নেই। ধরো এরকম অনেকে আইসা সীমান্তে এসে দাঁড়ায় থাকে, এসে পুলিশে খোঁজ করে, পুলিশ তারে ধরে ডিটেনশন সেন্টারে নিয়ে আটকায় টাটকায়, কেন আসছো, বাংলাদেশে মাইতে গেছো, এখানে বেশ ভালো খাবার দাবার খাওয়াইয়া পাঠাই দেয়। মানে ওই যে এখানে সীমান্তরক্ষী বাহিনী এসে গুলি করবে বা ইয়া করবে, এটাও অর্থাৎ কেউ ঢুকতে চাইলে তারে কিন্তু কি করতে পারে না বলো, মানে পুশ ব্যাক করতে পারে না, যদি কোনো ওদের সন্দেহ ছাড়া যে এখানে ও হয়তো বেশি কোনো ক্রাইম করে আসছে এরকম কিছু। এছাড়া সাধারণত পুশব্যাক করে না। আবার তুমি আমি নিউ ইয়র্কের একটা ল, যেটা আমি তোমাদের ইয়াতেও জানি না, অন্যগুলাতে বলতে পারবো না, কিন্তু নিউ ইয়র্কের মধ্যে তুমি যদি কেউ রাস্তাঘাটে চলাচল করে, তাকে কোনো বড় অপরাধের সন্দেহ না হলে আইন শৃঙ্খলা বাহিনী কখনোই প্রশ্ন করতে পারবে না যে তার কোন স্ট্যাটাসে সে আছে, সে লিগ্যাল ইলিগেল এগুলো প্রশ্ন করতে পারবে না। এই জন্য যখন আমি একটু আগে বললাম 10 ইয়ার্স ইলিগেল, কিন্তু সে সব সুযোগ সুবিধা তো পাচ্ছে। এই বড় ধরনের ক্রাইম না করলে জানতে চাইবে না যে তোমার এখানে স্ট্যাটাস কি। আর স্যার মসজিদ আছে, নামাজ পড়তে পারেন তো মসজিদ আমাদের এখানে? এখানে তো আমি নিউ ইয়র্কের মধ্যে মনে হয় তো প্রতি 2 কিলোমিটার, সরি 2 মিনিট ড্রাইভ করলে একটা মসজিদ পাইবা শিওর। 2 মিনিট ড্রাইভ করলে মসজিদ। এবং আমরা ঈদের জামাত তো শোনো এখানে এই একটা, যেমন আমাদের নিউ ইয়র্ক, আমি যেখানে আছি বাফালোতে, তোমার তুহিন ওইদিকে কিছুদিন আগে এসে দেখছে। তুহিন, আমরা কিন্তু ঈদের জামাত, এই যে একটা মসজিদ, মোনা মসজিদ, তোমাদের কাকাদের বাসা পাশের হ্যাঁ, মসজিদে, হ্যাঁ, তৃতীয় চিনি এটা। জামাতে যে আমরা বাইরে দাঁড়ায় নামাজ পড়ছি, মানে তৃতীয় জামাতের মধ্যে, মানে এত জি স্যার, বেশি মাশাআল্লাহ, পরিমাণে ঠিক আছে। ওভারলোডেড। মানে 2 মিনিটস ড্রাইভ করবা একটা মসজিদ। ফলে এবং ইয়েটা, যেমন ধরো স্কুলে, যেমন ধরো আমি রুসাবা রুমাদেরকে বাংলাদেশে ওয়াইডব্লিউসি তে পড়তো, সেখানে তো ওয়াইডব্লিউসি তে হিজাব পরা যাবে, এটা ধরো নিজের কাছে আনইজি ফিল করে। কিন্তু এইখানে ওই যে আমি দেখো যে আমার ফেসবুকে যে রুসাবার ছবিটা শেয়ার করছেন, এটা তো স্কুলেরই ছবি, ওরা তো স্কুলে জি জি জি, হিজাব দেখছি স্যার। হিজাব পরে যাচ্ছে। এবং মোটামুটি অলমোস্ট অধিকাংশই তোমার যতজন মুসলিম আছে সবাই হিজাব পরে যাচ্ছে। ফলে এই যে বৈষম্যটা, মানে এটা অন্য অন্য দেশের ক্ষেত্রে যে ধর্ম পালনের ক্ষেত্রে যে বৈষম্যটা, এটা তো মনে হয় ইউএসএ তে কল্পনা করার সুযোগ নেই। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার স্যার, আজকের আমার একটা সেমিনার প্রশ্ন ভালো স্যার। করার জন্য। আমরা আচ্ছা, স্যার ইনফরমেশন আসসালামু জানি আলাইকুম না। বলো, হ্যাঁ। স্যার। স্যার সরকারি স্যার আমি চাকরিজীবী রামিম। যারা তাদের উচ্চ শিক্ষা নিয়ে একটু যদি বলতেন স্যার, যারা কি নবম বুঝিনি? দশম গ্রেডে যারা আছে তাদের জন্য, তাদের হ্যাঁ, কিভাবে বুঝিনি। কি করবে, যারা স্যার জবে আছে নবম দশম গ্রেডে, ওই যে 5 বছরের শিক্ষা ইয়েটা পাওয়া যায়, ওই বিষয়ে যদি একটু। যদি স্থায়ী হয়, আমি বলি স্থায়ীকরণ ওই প্রক্রিয়া স্বাভাবিক। তুমি ওই যে I-20 নেওয়া বা সব প্রসেসিং গুলা করো, জাস্ট ডিপার্টমেন্ট থেকে একটা অনুমতি নিবা। এই ক্ষেত্রে ডিপার্টমেন্টের অনুমতিটা বাংলাদেশে তো বোঝোই যে উম, উম, আমলাতান্ত্রিক জটিলতা অনেক আছে। হয়তো বিদেশে শিক্ষা ছুটিটা দিতে চায় না, সেলফ ফান্ডেড, তুমি নিজের অর্থায়নে যাইবা, সরকার থেকে টাকা টাকা নিবা না, কোনো স্কলারশিপের জন্য আবেদন করবা না। এডমিন ক্যাডার ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে একটু তোমার একটু ঝামেলা করে, এডমিন পুলিশ ছাড়া। বা দশম গ্রেডের ক্ষেত্রে একটু টাফ হবে, কিন্তু তারপরেও তুমি যদি ইন্ডিভিজুয়ালি ট্রাই করো, ব্যক্তি পর্যায়ে যদি যোগাযোগ করো, একেবারেই সহজ, এটা কোনো বিষয় না। স্যার সরকারি হাই আসসালামু আলাইকুম স্কুলে স্যার, আমার একটা প্রশ্ন স্যার। ওখান থেকে সম্ভব সম্ভব, স্যার? 100% সম্ভব, যোগাযোগ করো আমার সাথে। হুম হুম স্যার Thank you. হুম, হ্যালো স্যার, যারা বলো। স্কিল মাইগ্রেশন করে যায় স্যার, তাদের স্যার কি সুযোগ সুবিধা কেমন স্যার? কোনটা আরেকবার বলুন? স্যার আমি রামিম। হ্যাঁ হ্যাঁ, রহিম, কি অবস্থা বলো? আমি সিং। এই তো আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? এটা আছে আলহামদুলিল্লাহ। স্যার আমি প্রথম থেকে পাইনি স্যার, ব্যাংক থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে স্যার, আমি একটু লেটে ঢুকছি স্যার।
স্যার আমার একটা প্রশ্ন, ওই স্যার যারা স্কিল মাইগ্রেশন করে যায় স্যার তাদের জন্য কিরকম স্যার যাওয়া? স্কিল মাইগ্রেশন বলতে কোনটা বোঝাচ্ছ তুমি? স্কিল মাইগ্রেশন স্যার মানে কি? আমরা স্যার শুনছি স্যার এই যে সিলেটে দেখি স্যার অনেক এরকম মানে জব টপ করে, তারপর আচ্ছা, দেখি ওই এটা দিন স্যার আমাদের ব্যাংকে একটা লোক আসলো হুম, স্যার, সে ওই যে ইউএস এম্বাসি ফি জমা দিচ্ছে, বুঝছি, তখন আমি বললাম যে কি, পরে বলতেছে হুম, যে এখান থেকে আর কি স্কিল মাইগ্রেশন করে দিতেছে। বুঝছি বুঝছি বুঝছি, আমি বুঝছি। ধরো একটা মিনিট, একটা একটু স্ক্রিন শেয়ার করি, একটা মিনিট। মানে ওই যে এ হলো রুসাবাদের স্কুলের মধ্যে এদের মানে ক্লাসরুমের মানে ওই ক্লাসরুমে যে হিজাবের বিষয়টা স্যার এ দেখছো? ওইখানে তো কোনো ধার্মিক কোনো মানে ওই যে ধর্ম নিয়ে যে একটা ভেদাভেদ বা নো নো, মারামারি কোনো 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 এটা কোনো কিছু, ইয়া নাই। এই যে ধরো এই যে মিস ডেভিস রুসাভার স্কুল টিচার, এই যে ঈদের আগের দিন, ঈদ মুবারক সবাইকে আমাদেরকে মেসেজ পাঠাইছে, জি ওদের স্যার। ঈদের আগের দিন ঈদ সেলিব্রেশন হয়েছে ইয়ার মধ্যে। ওকে, তো এই আর কি তোমার এই যে ধর্ম, তোমার ধর্ম সবার জন্য, যার যে যার যার ধর্ম পালন করবে। ব্যক্তিগত আমি একটু অ্যাড করি, ধর্ম না, আপনার আমেরিকা হচ্ছে একটা স্বাধীন দেশ, কেউ কাউকে কোনো ব্যাপারে হচ্ছে কারো ব্যাপারে নাক গলায় না, সোজা কথা, যার যা মন চায় তাই করে। ধর্ম নিয়ে কেউ জি হচ্ছে জি অনেক জি স্যার। মনে করে যে হিজাব টিজাব নিয়ে ঝামেলা হইতে পারে, বা আমি তো নিকাব করি চলতে পারবো কিনা। হুম, বাংলাদেশে শুনি যে ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ঢুকতে দেয় না, এই সেই অনেক কাহিনী, কিন্তু আমি এখানে এই পর্যন্ত এরকম শুনি নাই যে কাউকে হচ্ছে হেনস্থা করছে কিংবা ইয়ে করছে। বরঞ্চ আরো হিজাবটা দেখলে মনে হয় জন্মরা আরো সম্মানটা করে সত্যিকার অর্থে। এই তুহিন, এই যে তোমরা দেখো যে আমাদের রুসাভার স্কুল, রুসাভার ক্লাসেই তুমি দেখো এই যে একজন একদম পুরা, কিন্তু ও বাচ্চা রুসাভার তো সেকেন্ড গ্রেডে পড়ে, একদম পুরো ও হিসাব পড়তেছে। জি জি কোনো জি স্যার। খেয়াল করছো? মানে তোমার ওই ধর্ম বা ইয়ার কারণে বৈষম্য, এই শব্দটা যে চিন্তা করা, বৈষম্য শব্দটার সাথে মনে হয় ওরা অনেক ক্ষেত্রে পরিচিত না। স্যার এটা কি স্যার ফেসবুক আসসালামু অ্যাপসে? আলাইকুম স্যার। না 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 না, এটা হলো মানে ধরো আমরা এই যে ধরো আমি আমি ইচ এন্ড এভরি মোমেন্ট আমরা টিচাররা জানাচ্ছে আমাদেরকে ও কেমন করতেছে। ঠিক আছে, আমি যেমন ধরো আমি প্রত্যেকদিন ওরে নিয়ে আসবো, প্রতি মুহূর্তেই আমি আপডেট নিচ্ছি টিচার, মানে প্রত্যেকটা মুহূর্তেই আমাদেরকে আপডেট জানানো হচ্ছে। বা ও যদি স্কুল বাসে করে আসে, স্কুল বাস কোন পর্যন্ত আসছে, হুম। কোন জায়গায় নামাই দিয়ে গেছে কিনা, মানে প্রত্যেকটা তোমার অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমেই জানতে পারি আর কি। বিশেষত ধরো স্কুলের প্রতি মুহূর্তের আপডেট এখানে জানানো হচ্ছে, ইন্ডিভিজুয়ালিও জানানো হচ্ছে। এই এটা প্রত্যেকে এটা আইডি লগ ইন করে রাখতে হয় আর কি। স্যার F1 আর EB3 সম্পর্কে একটু বলুন তো। আচ্ছা, 30 সেকেন্ড আমি শুধু এটা বলবো, আমারও আর ইয়ে করবো না। ধরো F1, সরি আমি একটু ইয়ে করে নিই। F1 এর বিষয়, ইবি ইবি 3 টির কথা না, কথা হলো যে ইবি সিরিজ। মনে রাখবা যে এমপ্লয়মেন্ট বেসড সিরিজ অনেকগুলা আমেরিকাতে মানে ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্টদেরকে নিয়ে আসার জন্য, সরি ইমিগ্রেন্ট ভিসার মধ্যে যেগুলো লিগেলি আছে সেটার মধ্যে একটা হলো এমপ্লয়মেন্ট ইবি সিরিজ বলে আর কি, এমপ্লয়মেন্ট বেসড সিরিজ। তাহলে এটার মধ্যে ইবি 1, ইবি 2, ইবি 3, ইবি 4, ইবি 5, এই 5টা আছে। তো ইবি 1 তো ধরো ধরো ওই যে সাকিব খান, সাকিব আল হাসান যে আসছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই টাইপের যারা আছেন, ধরো বাংলাদেশে খুব প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল অনেকগুলা জার্নালে ওনাদের আর্টিকেল ছাপা হয়েছে, বা খুব ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, এই এই ধরনের লোকরা হলো ইবি 1। ইবি 2, ইবি 1, ইবি 2 প্রায় অলমোস্ট সেম ক্যাটাগরি। হ্যাঁ, আমি যেমন একজন ইবি 2 এর জন্য আমার পরিচিত এই তোমার আরে আণবিক শক্তি কমিশনের যে চিটং এর যে ডিরেক্টর শোভানদার স্যার, উনিও আসতেছেন। এই এটা হলো ইবি 1, 2। আর ইবি 3-তেও 3টা ক্যাটাগরি আছে, স্কিল্ড, আনস্কিল্ড, আর হলো মনে হয় প্রফেশনাল। তো আমাদের বাংলাদেশ থেকে ইবি 3 যেটা নাম শুনতেছে এটা হলো আনস্কিল্ড। আনস্কিল্ডটা হলো এই যে কার ভিডিও মিউট করে ফেলো, দাঁড়াও। হ্যাঁ, ইবি 3 আনস্কিল যেটা না, ইবি 3 আনস্কিলটা হলো ধরো ইউএসএ তে এই আনস্কিল ক্যাটাগরিতে লোক নাই। যেমন ধরো অ্যাটেন্ডেন্ট, বিভিন্ন জায়গায় ধরো কি মানে একদম অড জব বলতে যা বোঝায় আর কি, একদম রিমোট এরিয়ায় যেখানে আমেরিকানদেরকে পাওয়া যায় না, বা এখানে কাজ করার লোক, এই ধরনের অড জব গুলো করার মতো লোক নাই। এই সমস্ত ক্ষেত্রে ওই ওই জব ওইখানে পাঠানোর জন্য মোটামুটি ইবি 3টা করা হয় আর কি। ইবি 3 আনস্কিল যেটা, সেখানে অন্তত পক্ষে 1 বছর থাকতে হবে, কিন্তু ধরো সেখানে স্যালারি কত পার আওয়ার হয়তো $15 আর কি, $15-16 করে পাবে এই আর কি, কিন্তু একটু রিমোট এরিয়ায় হয়।
এটা হলো EB3 যেটা শুনতেছো। আমাদের দেশ থেকে মূলত EB3 স্কিলড বেশি করা হয়নি, IB3 আনস্কিলড। অর্থাৎ USA তে এই কাজগুলা করার জন্য ধরো হোম কেয়ারের লোক নাই, অ্যাটেন্ডেন্ট বা আয়া বুয়া এই ধরনের একটু বুঝছো কিনা, একটু মিন টাইপের যে জবগুলো আছে এইগুলোর জন্য USA তে লোক পাওয়া যাচ্ছে না, ফলে তাদেরকে নিয়ে আসা হয় আর কি। এই স্যার অ্যাপ্লাইং প্রসিডিউরটা কিরকম হবে? যেমন আমরা অ্যাপ্লাই করব, তাহলে কোথা থেকে বা কিভাবে অ্যাপ্লাই করব? আচ্ছা, আমি সামারি করবো এর মধ্যে। আমি তোমার যেই তুমি আমার সাথে একটু সাপোর্ট দিও যে ইয়াটা আমি ধারণা দিচ্ছি। প্রথম জি জি কাজটা অবশ্যই। হলো যে ধরো পাসপোর্ট করে ফেলা। হ্যাঁ, পাসপোর্ট পাসপোর্ট করার পরে যে তোমার ইকোনমিক যে দিকটা আছে সেটা হলো প্রথমে ধরো অ্যাপ্লিকেশন ফি প্লাস তোমার বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করা প্লাস I-20। তুমি I-20 জন্য ধরো সব মিলে 350 মিনিমাম কস্ট আছে, মানে অ্যাটলিস্ট। মানে তোমার প্রসেস মানে অ্যাপ্লিকেশন ফি আর কি বলে I-20 শুধু শুধু 350,000 ইউনিভার্সিটিতে। টাকা বাংলায় বলে দিন ভাইয়া, 40-50 হাজার টাকার মতো। হ্যাঁ, 40-50 হাজার। তারপরে তোমার ওই এমবাসি ফি $185। এখন কত? এখন 21,000 সামথিং, তাই না? হ্যাঁ এরকমই হবে, আমার সময় $160 ছিল, এখন $185। হ্যাঁ, 185 ধরো, 21,000 সামথিং হচ্ছে। তারপরে সেভিস ফিটা $350 ছিল, এপ্রিল থেকে কি বাড়াইছে তুহিন? না 385। আছে, হ্যাঁ, $350 হইলে তাহলে এখানে কত হচ্ছে? অলমোস্ট ধরো টোটাল তাও হচ্ছে 40। আপনার $1,000 হিসাব করেন, আপনার 1 লাখ টাকার মতো খরচ হবেই। আপনার 1 ভিসা লাখ টাকা হলে তোমার আহত ইয়াতে দিতেই হবে। আপনার খরচ এরপরে হবেই। যে তোমার এই প্রসেসিং গুলো করে দিচ্ছে তার জন্য তো একটা এক্সট্রা যেহেতু সময় দিচ্ছে, প্রচুর সময়। ধরো এখানে যে I-20 বের করে আনবে তার তো সেই জানে যে কি পরিমাণ খাটাখাটনি করছে। অন্তত 2টা এসে লিখতে তো তার 2 দিন সময় চলে গেছে। আর এসে তো বানাই লিখতে পারবে না বা কপি করে ফেলতে পারবে না। তোমার এসে চাইলেও ব্যাকগ্রাউন্ড কপি অনুযায়ী করা যাবে না। তোমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু ওরে খাইটা পিটা লিখে দিতে হবে, এবং নির্ভুল ভাবে। ওইটাই কিন্তু তোমার I-20 পাওয়ার অন্যতম একটা শর্ত। অতএব এগুলো যে এখানে যে খাটবে স্যার তার ইউএসএ জন্য। কি এইচআইএস ফিস লাগে? স্যার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইচআইএস ফিস লাগে না, না? কোনটা? আচ্ছা, কোন- ওভার এইচআইএস ফিস যেটা হেলথের যে ফিস। না ওটা আচ্ছা, এখানে এখানে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনি হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কভার করা যায়। তবে আমি আসার আগে হচ্ছে আমার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ছিল 4টা ভ্যাকসিন থাকা লাগবে মাস্ট। তো আমি দেশ থেকে হচ্ছে ওই ভ্যাকসিন গুলা দিয়ে আসছিলাম, এমনি কোনো ফি দেওয়া লাগে নাই। তবে এটাও বলে দিছে যদি আমি এই ভ্যাকসিন গুলা না দিয়ে আসি আমাকে $2,000 দিয়ে হচ্ছে ভ্যাকসিন গুলো এখানে দেওয়া লাগবে। তো আমি বাংলাদেশে 1500-র মধ্যে সবগুলা দিয়ে দিছি, কিন্তু এইখানে হচ্ছে আসলে আমার প্রায় 2.5 লাখ টাকার মতো লাগতো। হ্যাঁ, হ্যাঁ, এখানে শোনো, এখানে তুমি এখানে যদি মানে চা খাইতে চাও বাংলাদেশি টাকা হিসাব করে, তাহলে কিন্তু আর চা খাওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা স্যার, সব মিলে কত যাইতে পারে মাস্টার্স প্রোগ্রামের জন্য? উম, এখন তোমার তুমি ধারণা দাও, তারপরে আমি বলি। এখন সেপ্টেম্বর সেশন ধরা যাবে কি? হ্যাঁ, মনে হয় না পারা সেপ্টেম্বর যাবে সেশনের এখন। অ্যাপ্লিকেশন অলমোস্ট ক্লোজ। আপনি চাইলে জানুয়ারিটা ধরতে পারেন এখন, এটাই কারণ বেটার। হ্যাঁ, পুরো প্রসেসিংটা না আপনার 6 মাসের মতো যাবে একটা ধাপে ধাপে। তো আপনি চাইলেও হচ্ছে আজকে অ্যাপ্লাই করে কালকে I-20 পাইয়া পরশুদিন যে ভিসার ডেট পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আজকে অ্যাপ্লাই করলে আপনি ভিসার ডেট পাবেন কমপক্ষে অগস্ট সেপ্টেম্বরের দিকে, কারণ ডেট পাওয়াটা অনেকটা মোটামুটি সোনার হরিণ। কালকে দেখলাম যে তোমার জানুয়ারিতে দেখা দিচ্ছে, ডিসেম্বরের হ্যাঁ 25। আমি হচ্ছে গত পরশুদিন আমাদের কুমিল্লার একটা ভাই, উনি ইউনিভার্সিটি অফ রচেস্টার থেকে চান্স পাইছে, ভিসা হবে 100% শিওর। আর ইউনিভার্সিটি অফ রচেস্টার হচ্ছে হার্ভার্ড MIT-র পরে হচ্ছে এটার অবস্থান। তো মোটামুটি ভালো একটা প্রসেসিং করলাম, উনি হচ্ছে পাইয়া যাবে ইনশাল্লাহ। কালকে ওনার ডেট নিয়ে দিলাম জুলাইয়ের 3 তারিখে ইমার্জেন্সি করে। হুম। তো ওনার ছিল সম্ভবত নভেম্বরে ছিল, সো ওনার হচ্ছে অগাস্টের 13 তারিখে ওনার সেমিস্টার শুরু, তো ইমার্জেন্সি করে হচ্ছে আর কি আগে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম বলো। স্যার, নাজিম স্যার, একটু হ্যাম্পার করছি, ডিস্টার্ব করছিলাম স্যার। নাজিম, কি অবস্থা বলো? স্যার আমি আসলে একটু বাইরে থাকার কারণে জয়েন করতে পারি না যথাসময়ে। আমি আপনাকে কখন কল দিতে পারি স্যার? ফ্রি থাকা হবে কখন? এই দিও, তুমি সমস্যা নেই, তোমার তো ধারণা আছে, এই সমস্যা নেই, তুমি ইয়ে করো। ওই তো ওই দিন যে সময় কথা বলছি এই সময় দিও। আচ্ছা তাহলে স্যার, আমি কল করবো। আসসালামু আলাইকুম ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু ওকে, আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। মরিয়ম বলছিলাম।
ভালো আছেন মরিয়ম, স্যার? কেমন আছো? অনেক স্যার দিন পর। মরিয়ম, কি অবস্থা? স্যার আছি মোটামুটি। আমি তো মানে অনেক লেটে জয়েন করছি, প্রথমের কথাগুলো শুনতে পারি না স্যার। এটা কি রেকর্ড থাকবে? আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিংটা আমি পাওয়ার ব্যবস্থা স্যার করে দেবো। আমার হ্যাঁ, যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমি যদি ওখানে আসতেছি, আমার দুইটা বাচ্চা নিয়ে আমি কি আসতে পারবো? বা মানে আপনি তো আমার সিচুয়েশন জানেন, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, আমাকে হ্যাঁ, একটু হ্যাঁ। পরামর্শ দেন। আচ্ছা, মানে এটা তুমি আমার জন্য। উম, তোমার তো মাস্টার্স শেষ হয়েছে কবে? স্যার আমার মাস্টার শেষ হয়েছে 2018 সালে। 2018। ঠিক জাতীয় আছে, ওকে। বিশ্ববিদ্যালয় তো। এটা হুম, হচ্ছে হুম, হুম। রেজাল্ট হয়েছে আপনার 2022-এ। আচ্ছা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি বলি, যারা ইয়ে করতে চাও, আমি একটা নাম্বার দিয়ে রাখছি, এই নাজমুল ভাই, ওনার সাথে তোমরা একটু এই নাম্বারটা লিখে রাখো। উম, যারা যারা ইয়ে করতে চাও তোমরা যোগাযোগ করো। তারপরে এখানে তুহিন আছি, আমি আছি, সর্বোচ্চ যেটা হেল্প করার দরকার এটা আমরা করবো। নাম্বারটা পাইছো কিনা? জি স্যার, তোমরা নাম্বার কমেন্ট। পাইছি। হ্যাঁ, 01885 নাম্বারটা দিয়ে দিন। 01885 কি 858 না 376711। ঠিক আছে। জি স্যার, আমি নাম্বারটা কিছু পাইছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো আমার এখানে তো আসলে আমাদেরও টাইমটা সময় মিলে না। তো ফলে তোমরা যারা যারা ইয়ে করবা, আহ তো টোটাল মোটামুটি আগ্রহী আছো, মোটামুটি ধরো ডিটারমাইন্ড, তারা হয়তো নাজমুলের সাথে যোগাযোগ করো। এক্ষেত্রে তোমরা একটা কাজ স্যার করতে পারো এই টাকার মুহূর্তে যে অ্যামাউন্টটা এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো, যে আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি কত টাকা লাগতে পারে ইউএস এর জন্য, মাস্টার্স জন্য। মাস্টার্স। আচ্ছা, ইয়ার জন্য আচ্ছা আমি এটা বলে দিচ্ছি, সমস্যা বলো। নেই। আচ্ছা, রুবাইয়া নামে একজন লিখছে, তুহিন ভাইয়ের দেশের বাড়ি। আপু আমার বাসা কুমিল্লায়। আচ্ছা, আমি এখন বলি খরচের যে ব্যাপারটা। খরচ হচ্ছে আপনার কমপক্ষে 1 লাখ টাকা লাগবে। পুরো প্রসেসিংটা হচ্ছে আপনি কন্টিনিউ করতে আপনার ইউনিভার্সিটির ফি দেওয়া লাগবে, এটাতে ফেডারেল একটা টাকা দেওয়া লাগে। সবকিছু মিলে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, I-20 ফি যাই বলেন, 1 লাখের মতো হচ্ছে অ্যাপ্লিকেশনের মানে খরচ। আর আপনার এক সেমিস্টারের টাকা দেখানো লাগবে। এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে। এটা আপনি ভিসা হইলে আপনি আসার আগেও দিয়ে আসতে পারেন, চাইলে এখানে আইসাও দিতে পারেন। এটা ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটির উপরে। একটা ইউনিভার্সিটি আমি জানি যেটাতে হচ্ছে প্রতি সেমিস্টারে হচ্ছে খরচ হয় বাংলাদেশি টাকায় 5 লাখের মতো। আবার আরেকটা ইউনিভার্সিটি যেটাতে আপনার হচ্ছে প্রতি সেমিস্টারে প্রায় 50-60 লাখের মতো খরচ হয়। তো এটা ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, ওই ইউনিভার্সিটির মানে প্রতি বছরে খরচটা কত হয়, ওই খরচের স্যার উপরে ভাগ মনে করে। করেন মিনিমাম যে ওয়েস্ট আর কি, ধরেন আমরা তো সবাই মধ্যবিত্ত, তো আপনার কাছে এখন একটা আইডিয়া আর কি, যে আমরা কোনগুলাতে যাইতে পারবো, ওইগুলা যদি একটু সাজেস্ট করে, ধরেন 8-9টা বা 5-6টা ইউনিভার্সিটি আমাদের সাজেস্ট করলে, মানে পরে আর কি, এখন না, পরে ফ্রি হয়ে একটা লিস্ট দিয়ে দিবেন, ওইটার একটা আইডিয়া দিয়ে দেন, এখন আপনি যেভাবে আমি গেছেন বা হচ্ছে এরকম। বলবো, যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাকে মোটামুটি 5 থেকে 10 লাখ টাকার মোটামুটি একটা ফান্ড থাকুক সবসময়। কারণ রিজার্ভ ফান্ড যেটা আর কি, 5 লাখ টাকা থাকলে আপনার স্কলারশিপ থাকলে আপনার একটা সিঙ্গেল পয়সা দেওয়া লাগবে না। আর যদি স্কলারশিপ না থাকে, ব্যাকআপ হিসাবে এক সেমিস্টারের 5 লাখ টাকা, আর আরেকটা এক্সট্রা ফ্যামিলি সাপোর্ট হিসাবে আরো 5 লাখ, মানে 10 লাখ টাকা যদি ব্যাকে থাকে তাহলে হচ্ছে ভালো। তুই আর আমি বলি, এক্ষেত্রে অনেকের এই অ্যামাউন্টটা থাকার অনেকেরও কথা না। তো হ্যাঁ, সেক্ষেত্রে এটা আমি সেক্ষেত্রে বলো, বলতেছি। সেক্ষেত্রে স্পন্সরটা বুঝে বলো। এক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে আপনার এটা হচ্ছে নর্মাল ব্যাকআপ। এখন আপনার ফ্যামিলির টাকা নাই, আপনার তো আর পড়াশোনার তো আর করা যাবে না। এখন অনেক ধরনের লোন সিস্টেম আছে, অনেক ধরনের মানে কোম্পানি আছে যারা হচ্ছে স্টুডেন্টদেরকে হচ্ছে লোন দেয়। আপনি সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। আর ওই লোনের টাকা আপনাকে আগামী 20 বছরের মধ্যে হচ্ছে আপনাকে পরিশোধ করা লাগবে। এটা হচ্ছে একটা। আর দেশের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো ব্যাংক আছে যারা হচ্ছে এই সাপোর্টটা দেয়। আপনি ওই ব্যাংকের সাথে যোগাযোগ করলে আপনি নির্দিষ্ট একটা পরিমাণ 10% অ্যামাউন্ট যদি আপনি একটা অ্যাকাউন্টে জমা রাখেন, বাকি 90% অ্যাকাউন্টে হচ্ছে ওরা হচ্ছে কভার করে দেয়। তো অনেকগুলো অপশন আছে। তবে আমি কাউকে বলবো না যে হচ্ছে এত লোন টোন নিয়ে আসার জন্য। নিজের যা আছে এগুলা দিয়ে মোটামুটি দাঁড়ানোর চেষ্টা করেন। আর সত্যি কথা, একবার এখানে ঢুকতে পারলে আপনার টাকার অভাব হবে না, এটা সত্যি। আপনি দেখা যাবে যে একটু একটু কাজ করো মোটামুটি দেশ থেকে হচ্ছে 2-3 গুণ ইনকাম করতে পারবেন একদম চোখ বন্ধ করে। তো ওইগুলো আমি আসলে আর অত একটু বেশি। তোমার সাথে আর একটু সাপোর্ট করি। তুহিনের সাথে আর একটু সাপোর্ট করি। ধরো একটা হলো
ওরা এখানে অনেকেই এমন একটা পর্যায়ে আছে যে সামনে বিয়ে শাদী বিষয় আছে, পরবর্তী জেনারেশনের একটা বিষয় আছে। তো সেই দিকটা বিবেচনা করলে ধরো বাচ্চাদের জন্য যে শিক্ষার অপরচুনিটিটা, এটা আনবিলিভেবল। এটা বাংলাদেশ থেকে ঢাকা শহরে যারা স্কুলিং নেওয়ার ধারণা আছে, উম, এটা তোমরা এখানে আসার পরে মনে হচ্ছে শিক্ষক, বাংলাদেশে যারা আমরা শিক্ষক পরিচয় দিই, এখানে খুব লজ্জাই করবে যে আসলে শিক্ষক হওয়ার কোনো ধরনের আমাদের যোগ্যতা ছিল কিনা, বা শিক্ষক শব্দটা যে কি, এটা আমি এটা আসলে বাংলাদেশের শিক্ষক আর এখানে শিক্ষক, এটা মনে হয় কম্পেয়ার করারও স্কোপ নাই। আমরা শিক্ষক মানে এটাই বুঝি না। ফলে দেখি যে এই যে রুসোভারের একটু আগে আমি বলছি আমি বাসা থেকে চলে যাচ্ছি, আজকে নেবো না স্কুলে, মোটামুটি বাসা তুলকালাম। মানে এখানে স্কুলে যাওয়ার জন্য, মানে ওর টিচাররাই আমাদের চেয়ে বেশি আপন বোধ করে। মানে কতটুকু দীর্ঘ সময় তোমার 8টা থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকে, কিন্তু ওরা মনে করে যে স্কুলটাই ওদের কাছে বেশি আপন। মানে স্কুল যদি একদিন বন্ধ হয়, তাতে ওদের মন খারাপ। তো আর মানে টিচারের যে সংখ্যাটা, তো আর সেই এখানে ক্ষেত্রে টিচারদের আমার কাছে সাথে, জি ভাই কন্টিনিউ করেন। হম না, সেক্ষেত্রে আমি বললাম যে পরবর্তী যে জেনারেশন যাদের আছে, যে চাইলে যদি কোনো মতে শিফট করে করতে পারো, জি স্যার, এটা জি আমার স্যার। মনে হয় যে আলটিমেটলি ওকে। তো সেক্ষেত্রে আমি মুদ্রা কথা হলো, তুহিন যেটা বলতেছে যে ধরো ইয়ার জন্য আহ, উম, এই টোটাল ধরো তোমার প্রক্রিয়া বাবদ ওয়ান, ধরো এখন ডলার রেট যা আছে সব মিলে যদি ধরো যে তোমার হেল্প করবে, সব মিলে ধরো ওয়ান অলমোস্ট 1.5 থেকে 2 লাখ তুমি হলো প্রসেসিং, মানে একদম এম্বাসি পর্যন্ত তুমি ইয়ে করলা, এরকম একটা লেগে যাবে আলটিমেটলি। কারণ যে তোমার ডিএস পূরণ করবে তারে তো একটা অবশ্যই এখানে অনেক সময়ের হ্যাঁ, বিষয়। হ্যাঁ। তারপরে আর আহ, যে ইউনিভার্সিটির ফিস যেটা স্যার, ইউনিভার্সিটি ফিস কি 50% বা মনে করেন যে কমায় দিয়ে আমার কি মনে হয়, শোনো, আমরা? এটা যদি আহ, কেউ যদি ধরো উম, তুহিন ওই যে সাদিয়ার I-20 কত ছিল? ওইটা আপনার টিউশন ফি নাকি ইয়েটা? টিউশন ফি কত ছিল 8 মাসে? $7,000 নাকি? ওই না, ওইখানে ছিল আপনার 4,000 সামথিং, $4,000 চার মতো হাজার ছিল সামথিং সেমিস্টারে। তো তুমি ধরো, আমি বলি কোনো মতেই তোমার এখানে আসার পরে যদি তোমার একটু যাচাই বাছাই করে যদি I-20 কম রেটে নিয়ে আসা হয় টিউশন ফিটা, তাহলে ধরো পার মান্থ 500 থেকে $1,000 মধ্যেই এটা সেটার মধ্যে হয়ে যাবে। উম, সম্ভব। আর এই 500-1,000 এখানে ইনকাম করাটা 2 দিনের ইনকাম, মানে হাসি খেলার বিষয় আর কি। 2 দিনের ইনকাম সোজা কথা। হ্যাঁ, 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 একটু নাড়াচাড়া এদিক ওদিক করলে ঠিক এটা। আছে স্যার। অতএব ওইগুলা এইখানে এসে তুমি কি কখনো শুনছো যে ইউএসএ তে এসে বাংলাদেশ এইগুলা কিছু এটা কি, আমি যে আমার জানা মতে কেউ নাই যে বাংলাদেশ ধরো অনেক বেশি অ্যামাউন্টে চলে আসে, ধরো আসার পরে বাংলাদেশে টাকাই না। এটা কি সম্ভব এই খরচ মেকআপ করা ইউএসএ তে? কারণ এখানে তো দেশ থেকে ধরো টাকা ইনকাম সম্ভব। তুমি ধরো সকালবেলা নাস্তা করতেছো $10, ধরো $10 দিয়ে আসছো এখানে নাস্তা করে আসছো, কিন্তু বাংলাদেশে তো $1,200, 1,250 নাই। তুমি বলবো যে পরোটা আর ইয়ে খাইছি স্যার আমার একটি বারোশো কথা, পঞ্চাশ টাকা দিয়ে। আহ, আপনি এখানে যাওয়ার পর থেকে বা ইউএসএ যাওয়ার পর থেকে যতটুকু আমাদের বা দেখাচ্ছেন বা ইয়ে করতেছেন, শেয়ার করতেছেন, এগুলো অনেকেই করে না। এগুলো অনেকেই মনে করে যে দেশ তো দেশই বা এরকম, যে আপনি ফ্রিলি বলতেছেন, বোঝাচ্ছেন, এরকম করে না। আমার মনে হয় এজ এ টিচার হিসেবে আপনি যেভাবে আমাদের গাইড দিয়েছেন অদিতিতে বা ইয়াতেও, আমি মনে করি মানে ওভারঅল থ্যাংক ইউ। মানে এটা স্বীকার করে না, কারণ আমি আসছি, আরেকজন কেন আসবে, বা মানে একটা উদ্দীপনা দিয়ে দিবে, এটা দেয় না, বুঝছেন? হ্যাঁ, এই এই ক্ষেত্রে বাঙালি আর ইন্ডিয়ানদের মধ্যে পার্থক্য আছে। তোমার আমি বলি, এখানে আমার যে অবজারভেশন, বাঙালিরা আসার পরে ধরো বাঙালিদের ক্ষেত্রে অনেকেই উচ্চ শিক্ষাটা ধরে রাখার প্রবণতাও কম, এবং কিন্তু ইন্ডিয়া তো বলতে গেলে আমেরিকার বড় বড় সেক্টর গুলা, তুমি যদি উবার ডাকো তাহলে এখানে বাঙালি পাইবা। আর যদি ধরো ওই, ডাক্তার দেখাইতে গেছো সেখানে ইন্ডিয়ান পাইবা। দাঁত ইয়ে করতে গেছো, ডেন্টিস্টে গেছো ডেন্টিস্ট ইন্ডিয়ান। কিন্তু যার গাড়িতে গেছো সে বাঙালি। ফলে আমাদের বাঙালি আর ইন্ডিয়ানদের চেতনার মধ্যেও, তুই না আমার কথার সাথে তুমি একমত কিনা? এটা অবশ্যই, কারণ আমি যেটা দেখলাম, মানে ভালো ভালো সেক্টর গুলোতে আমি আলহামদুলিল্লাহ এখানে অনেক বড় বড় অনেকগুলো আইটি অফিসে গেছি। আমার সামনের মাসে গুগলের হেডকোয়ার্টার ভিজিটের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এরকম অনেকগুলো জায়গাতে দেখলাম ভালো ভালো সেক্টর গুলাতে হচ্ছে ইন্ডিয়ানরা কাজ করতেছে। বাংলাদেশে নাই যে এমন না, আছে, তবে সংখ্যায় খুব কম, একদমই কম। আর মেডিকেল সেক্টরে সবচেয়ে বেশি কাজ করতেছে ফিলিপিনি মানুষজন, হম, 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 অনেক হম, বেশি। হম, হম। নার্সিং এর কোর্স গুলা কইরা তারা আসতেছে প্রত্যেক মাসে 8,000 10,000 ডলার, মানে বাংলাদেশ টাকা 10-12 লাখ টাকা ইনকাম করতেছে মাসে।
আর আইটি অফিসে হচ্ছে মানে সবচেয়ে বেশি ইনকাম। তবে এর বাইরে যতগুলো আছে সব জায়গাতেই আছে, তবে বেশিরভাগ বাংলাদেশিরা যেটা করে কোনোভাবে যদি উবার বা কোনো একটা কিছু করতে পারে এটাতে মনে করেন স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা আসলে কখনো হওয়া উচিত না। আপনি মোটামুটি এসে যদি কন্টিনিউ করতে পারেন, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারলেই মোটামুটি ভালো কিছু সম্ভব। এক্ষেত্রে আর আমার একটা প্রশ্ন ছিল যে 5 বছরে কয়টা সেমিস্টার, আর সবগুলা সেমিস্টারের ফি কি দেয়া লাগে? অবশ্যই সবগুলো সেমিস্টার ফি দেওয়া লাগবে। প্রতি বছরে আপনি দুইটা করে প্রতি বছরে সেমিস্টার চলে 3টা, বাট আমরা হচ্ছে 2টা করে করি। দেখা যায় উইন্টারে করি আর হচ্ছে ফল সেশনে করি, আর সামারে হচ্ছে সবাই কাজ করে বাহিরে সত্যিকার অর্থে। কারণ আপনি সামারে কাজ করলে মোটামুটি 10-15 লাখ টাকা হচ্ছে বড় একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন, আর এটা দিয়ে হচ্ছে আপনি আগামী 2 সেমিস্টার কন্টিনিউ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে বড় কথা। আর এই ক্ষেত্রে কি কোন ক্লাস পরীক্ষা কোনো কিছু কি দেয়া লাগে না? অবশ্যই দেওয়া লাগবে। আপনার ক্লাস পরীক্ষা হয়তোবা আমি সপ্তাহে 4 দিন ক্লাস করি, তো ক্লাসের আগে পরে হচ্ছে আমি ক্যাম্পাসের ভিতরে কাজ করি। তো যারা হচ্ছে বাইরে কাজ করে তারা দেখা যায় একটা দুইটা ক্লাস কোনোভাবে স্কিপ করে, আবার অনলাইনে ক্লাস নেওয়ার একটা সুযোগ আছে। আপনি মনে করেন মানে অনলাইনে ক্লাস নিলে এই সপ্তাহে আপনার ফিজিক্যাল ক্লাস করলো, নেক্সট উইকে আপনাকে অনলাইনে হচ্ছে অ্যাটেন্ড থাকলেই হবে। তো ওইরকম করে অনেকে এটা করে। আর এইখানে পার্ট টাইম কাজে সবচেয়ে বেশি সুযোগ। তো এমন সুযোগ নাই যে আমি হচ্ছে সারাদিন করব না। আপনি চাইলে এখানে 1 ঘন্টা কাজ করতে পারবেন, দৈনিক 1 ঘন্টার টাকা নিয়ে যাবেন সোজা হিসাব। আপনি আপনার সময় মতো হচ্ছে এই আপনি ক্ষেত্রে কাজ করবেন। জি, পরীক্ষার স্যার মধ্যে ফেল স্যার করলে কি আবার দেয়া লাগে, বা ফর্ম ফিল আপের টাকা, এসব বিষয়ে জানতে চাচ্ছিলাম। এরকম ফর্ম ফিল আপ বলতে ওরকম কিছুই নাই। জাস্ট আমরা একবার সেমিস্টার ফি দিই, এটার মধ্যে সব ইনক্লুডেড। আর ফেল করছে এমন কাউকে আমি শুনি না এই পর্যন্ত। দেখা গেছে মানে মার্কস খারাপ আসছে কিন্তু ফেল করে নাই সচরাচর। আর যদি আপনি ফেল করেন তাহলে সেম কোর্স আবার নেক্সট ইয়েতে নেওয়া লাগবে, নেক্সট এটা সেমিস্টারে রেয়ার নেওয়া ঘটনা, লাগবে। একদম মনে হয় যে এই ঘটনা একেবারেই। আমি শুনি না এই পর্যন্ত কেউ ফেল হুম। করছে। আর যারা ফেল করছে তারা এই কোর্সটা হচ্ছে সামনের বছরে নেওয়া লাগবে। সোজা কথা হচ্ছে আপনার কোর্স কমপ্লিট করাই লাগবে। এখন আপনি যদি ফেল একবার করেন 3বার করেন কোনো ব্যাপার না, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কোর্স শেষ করা লাগবে। আর যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে হচ্ছে আপনার ভিসা আবার এক্সটেন্ড করা লাগবে, পরে তারপর কোর্স কমপ্লিট করা লাগবে, আদারওয়াইজ আপনি সার্টিফিকেট পাবেন না। আচ্ছা, স্যার তুহিন স্যার, ওই যে আপনার কত বছর এক্সটেন্ড করা ক্লাসটা যায়? নেয়, ওরা যে ক্লাসটা নেয় স্যার, ওই অ্যাসাইনমেন্ট দেয়, ক্লাস ভিত্তিকই তো অ্যাসাইনমেন্ট, নাকি ওই গাদা গাদা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখে না না না, করার শুধু জন্য ক্লাস। এইরকম আজকে কিছু? মনে করেন 40-45 মিনিট ক্লাস হয়েছে, যা ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে এটার উপরেই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে। আর সম্ভবত 3 দিন থাকে ডেডলাইন, বাট আমরা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ক্লাসের পরেই হচ্ছে 1 ঘন্টা মানে ক্যাফেতে বসে বা আর স্যার, কোথাও। অ্যাসাইনমেন্টের যে নাম্বার, এটা কত পার্সেন্ট থাকতে পারে আনুমানিক? এটা মোটামুটি বেশ ভালো একটা প্রায় 60% হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের উপরে হচ্ছে দেওয়া হয় তাহলে তো ওই অ্যাসাইনমেন্ট আপনার আর কথাই অ্যাসাইনমেন্ট। রাইট, ওই যে 60% বলছিলেন 5 নাম্বার, 5 নাম্বার কেউ হ্যাঁ, যদি চায় যে এই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট করে। থেকে উঠে যায় হ্যাঁ হ্যাঁ, সত্যিকার অর্থে। ঠিক আছে। আপনি থ্যাংক ইউ। নিয়মিত যদি অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন তাহলে মোটামুটি আপনি নিশ্চিত থাকেন যে 3.50 থাকবে যদি অন্য কিছু নাও করে। আচ্ছা, ইয়া আচ্ছা স্যার 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 প্রশ্ন ছিল একটুখানি। স্যার পোস্ট গ্রাজুয়েশন তো হয়ে গেল, এখন এখানে কি করব? আমি কি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবো আবার, নাকি স্যার পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করবো? আচ্ছা, আমি হচ্ছে একটা প্রশ্ন পড়তেছিলাম, একজন প্রশ্ন করছে, আপনার প্রশ্নটা একটু পরে বলতেছি। সেলফ ফান্ডে যারা আসতে চায় জব করে টিউশন ফি ম্যানেজ করা সম্ভব নাকি? ইয়াসির আজাদ ভাই বলছে। সত্যিকার অর্থে অন ক্যাম্পাসে কাজ করে আপনি অত বেশি টাকা ইনকাম করতে পারবেন না যদি হচ্ছে আপনার স্কলারশিপ না থাকে। কারণ আপনার বড় একটা অ্যামাউন্টের ফি দেওয়া লাগবে। আর সেলফ ফান্ডেড আইসা হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির খরচটা কেমন প্রতি বছরে বা প্রতি সেমিস্টার। এখন একটা ইউনিভার্সিটিতে যদি প্রতি সেমিস্টারে $40,000 খরচ হয়, আপনি কখনোই 4-5 মাসের মধ্যে আপনি 40-50 লাখ টাকা ইনকাম করতে পারবেন না। সো এটা আসলে বইলেও লাভ নাই। আপনি যদি পড়াশোনা ঠিক রেখে কাজ করেন আপনি সর্বোচ্চ মাসে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো এই রেঞ্জের মধ্যে হইলে অবশ্যই পসিবল। কিন্তু যদি 5 লাখের উপরে চলে যায় তাও হচ্ছে আপনি লিগালি করতে পারবেন না, ইলিগাল কাজ করা লাগবে। আর ইলিগাল কাজ করলে আপনি হচ্ছে মিনিমাম এখানে যে টাকাটা এটাও আপনি পাবেন না। আপনার দেখা লাগবে বিদেশিরা আপনাকে কাজে নিবে না, নেওয়া লাগবে আপনি দেশি খোঁজা লাগবে, হয় বাংলাদেশি বা ইন্ডিয়ান বা সাউথ এশিয়ান যে দেশগুলো আছে ওইগুলা। এখানে আমার এখানে সর্বনিম্ন হচ্ছে $17 করে ঘন্টায়।
ওরা আপনাকে দিবে $12, $13 কিংবা $10, যদি হচ্ছে আপনি, কারণ সে জানে আপনি অবৈধ, আপনিও জানেন আপনি অবৈধ, আপনার কাছে অপশন নাই। তো আমি কাউকে বলবো না যে আইসা হচ্ছে একদম এরকম কাজগুলা করার। একটু কষ্ট করে যদি আসতে পারেন, 2টা সেমিস্টার করতে পারলে মোটামুটি এরপর সিপিটি নিয়ে বেশ ভালো জব করতে পারবেন। সিপিটি নিলে আপনি 40 ঘন্টা করতে পারবেন একটু সপ্তাহে। ধৈর্য দরকার, আর কিছু না, সেটাই। একটু ধৈর্য। আমরা ধৈর্য ধরে রাখতে পারি না, এটা একটা বড় বিষয়। ভিসা কত স্কলারশিপ বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায়? মানে উপায় কি? আচ্ছা, তাহলে আমি বলি, আজকে আমারও আরেকটা সেশন আরেকদিন নেবো, তোমাদেরকে ইনভাইট করবো। তুহিন আছো নাকি? জি আছি। কি যে বলতেছিলেন আমি আসলে শুনি নাই। না মানে তাহলে আজকে এই পর্যন্ত ইয়ে করে দাও মোটামুটি। আমি তোমার সবার কাছে স্যার, একটি আপাতত একটা কোয়েশ্চেন পরামর্শ ছিল যে ভিসা স্যার কত একটু বছর স্কিল এক্সটেন্ড করা মাইগ্রেশন যায়? সম্পর্কে স্যার কিছু বললে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, কি স্কিল মাইগ্রেশন সম্পর্কে স্যার। স্কিল মাইগ্রেশন? তো বললাম যে স্কিল মাইগ্রেশন মিনস হলো ইবি3 যে এমপ্লয়মেন্ট বেসড যেগুলো আছে, হ্যাঁ, স্কিলের মাধ্যমে স্কিল আনস্কিল, যে ওই যে ইবি3 যে ইবি সিরিজটা আর কি, ইবি3 মাধ্যমে যেটা বাংলাদেশে আসে আর কি, এটা মূলত স্কিল না আনস্কিল আর কি। তো এছাড়া আর অন্য কোনো মাইগ্রেশনের পদ্ধতি তুমি জানা আছে? আচ্ছা, আমি হচ্ছে একটা জানি, আচ্ছা আমি স্যার, আরেকটা জানি জিনিস আসলে। স্যার, ওই যে স্যার এরকম আপনার শুনছিলাম। স্কিলের স্কিলের যে বিষয়টা, যে ড্রাইভিং, অনেকে ড্রাইভিং শিখে বা অন্য কিছু, তো ওইগুলা কি শিখে আসবো নাকি ওগুলা ভাই ওগুলো অনেক এক্সট্রা পরের দেখবো? বিষয়। আমি বলি, আমেরিকাতে আমরা ভাত খাওয়া যেমন হাত দিয়ে যতটা সহজ, ড্রাইভিং এর কোনো ভ্যালু নাই। ড্রাইভিং হচ্ছে ছোট ছোট বাচ্চারাই করতে পারে। এটা হচ্ছে আমরা হাত দিয়ে ভাত খাওয়া যতটা মানে কমন আমাদের দেশে, এখানে ড্রাইভিং বলতে কোনো স্কিল নেই আমেরিকায়, সোজা কথা। এটা হচ্ছে একটা বেসিক নিড, আপনার এটা জানাই লাগবে। এই আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ এই পর্যন্ত আচ্ছা, আরেকটা তুহিন, প্রশ্ন ছিল লিটন ওই স্যার যে, মনে হয় সাথে আছে হ্যাঁ, তো? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল একজনের যে স্কিল বেসড, আমি আসলে ওইটা বুঝতে পারি নাই। তবে আমি একটা ভাইকে চিনি যিনি হচ্ছে সিলেটের ভাই। উনি হচ্ছে আয়ারল্যান্ডে গেছেন, আদনান ভাই। উনি হচ্ছে গুগলে চাকরি পাইছিল। তো চাকরিটা পাওয়ার পরে বাংলাদেশে থাকা অবস্থায় ওনাকে ওনার ফ্যামিলিকে গ্রিন কার্ড দিয়ে আয়ারল্যান্ড নিয়ে গেছে। তারপর হচ্ছে ওনাকে গুগলে জয়েন করাইছে। তো আপনার যদি হ্যাঁ, ওইরকম কোনো স্কিল থাকে, তাহলে এটা হচ্ছে আপনি যদি প্রমাণ করতে পারেন, তাহলে কোম্পানি অবশ্যই আপনাকে স্পন্সর করবে গ্রিন হুম হুম কার্ড। হুম। সেটার জন্য তুমি একটু সার্চ দাও, ইবি সিরিজ, ইবি1, ইবি2, এগুলোর জন্য মোটামুটি বেশ স্কিল হওয়া লাগে। আমি তো বললাম যে ওই যে শাকিব খান যেটা হয়ে আসছে, বা এটা বড় বড় হচ্ছে যারা বাংলাদেশ। সেলিব্রিটি যারা আছে তাদের জন্য হুম আলাদা ক্যাটাগরি হচ্ছে EB1। তো স্যার আপনার যদি পিএইচডির হচ্ছে, পরে কি ওইখানে কোনো জবের বা সেক্টরের ব্যাপার স্যাপার আছে কি? অবশ্যই পিএইচডির পর আছে। পিএইচডি কি না, কি? আপনি আন্ডারগ্রেডের পরে হচ্ছে আপনি এখানে খুব ভালো জব করতে পারবেন। কারণ এইখানে হচ্ছে সত্যিকার অর্থে আমেরিকার পুরো মার্কেট দখল করে আছে বিদেশিরা। এই দেশের পোলাপান হচ্ছে বেশি একটা পড়াশোনা করে না। এবারে যদি আমি বলি, 80% ছেলে পেলে হচ্ছে 12 গ্রেডের পরে, অর্থাৎ আমাদের যেটা ইন্টার বলে, এই ইন্টারমিডিয়েটের পরে হচ্ছে জয়রা যায় এই দেশের পোলাপান। কারণ কি, আপনার বয়স 17-র পর এই দেশের ফ্যামিলি থেকে হচ্ছে সেপারেট করে দেয় ছেলে পেলেদেরকে। তো তারা হচ্ছে নিজেরা সার্ভাইভ করার জন্য বিভিন্ন সুপার শপে কিংবা হচ্ছে উবার চালায়, বিভিন্ন কাজকর্ম করে। খুব কম ছেলে পেলেই হচ্ছে কাজ করে পড়াশোনা করে। তো এই দেশের ছেলে পেলেরা হচ্ছে বেশি পড়াশোনা না করার কারণে আমাদের বিদেশিদের সুযোগ তৈরি হয় বেশি। তো হুম, মোটামুটি হায়ার সব করে। জায়গাতে হচ্ছে আপনার ভালো রেসপন্স পাওয়া যায়। আপনার পড়াশোনা শেষ হওয়া লাগবে এমন কোনো কথা নাই, পড়াশোনা না করলে হবে। বাট আমার কোম্পানিতে যেই কাজটা দরকার আপনি ওই কাজ কমপ্লিট করতে পারলেই হয়। এবার আপনি কি পড়ছেন না পড়ছেন ওইটা কারো দেখার বিষয় না। তো ঠিক আছে ইনশাল্লাহ তুহিন, তাহলে আমরা আরেকদিন যদি ইয়ে হয়, স্যার তুহিন ভাইয়ের নাম্বারটা কি পাওয়া যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা? একটু তুহিন দিয়ে আমি দাও। কুমিল্লার স্যার। জি তুহিন দেওয়া আচ্ছা, যাবে? হ্যাঁ সমস্যা নাই, আপনার সাথে যোগাযোগ করলেও হবে অবশ্য। আচ্ছা, কারণ আপনি নিজেই তো আমার পান না, ফোন দিয়ে অন্যরা কিভাবে পাবে, লজ্জাজনক ব্যাপার যদিও। ঠিক আছে। না আচ্ছা, ওই তুমি আমার এই জন্য মানে আসলে এখানে টাইম, আমি বরং আসলে তুই না বইলা দিই বলবে। একটা ব্যাপার, আমরা হচ্ছে দুজনে আমেরিকায় আছি, কিন্তু আমার থেকে শরীফ ভাইয়ের পার্থক্য হচ্ছে সময়ের 3 ঘন্টা পার্থক্য। তো ওই কারণে দেখা যায় উনি আমাকে ফোন দিলে আমি ব্যস্ত, আমি ফোন দিলে আবার উনি ঘুমায়, এমন অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে কঠিন। এই এ, আমার তুহিন এখন, দাঁড়াও, তুহিন জি 30 জি, সেকেন্ড ওই আপনার নাম্বারটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দেবো গ্রুপে, আমি সবগুলো দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করো। তোমরা আপাতত লাস্ট কথা হলো, এই যে কাজটা করবা সেটা হলো আইএলটিএস এর জন্য মোটামুটি একটা ইংলিশ এফিসিয়েন্সির জন্য প্রস্তুতি নাও, মানসিকভাবে পাসপোর্টটা তৈরি করো।
মোটামুটি আগামী জানুয়ারি সেশনের কথা চিন্তা করে অগ্রসর হও, দেখি আরো সামনের দিকে স্যার আমি আবার পাসপোর্টটা কিভাবে হবে স্যার? পাসপোর্ট কোথা আহ, থেকে তৈরি করবো? 8 বছর কিছুই জানি মেয়াদি না। সরি 10 বছর মেয়াদি পাসপোর্ট করে ফেলো, এগুলো বাংলাদেশ নাথিং বিষয়। ওকে, ডোন্ট আপনার ওরি, আপনার আপনার নিজে লাগলে হবে ভাই, এগুলো পাসপোর্টের বিষয়টা। নাথিং নাথিং। ইউনিভার্সিটিতে আচ্ছা আইএলটিএস দাঁড়াও, স্কোর কত লাগে? তুহিন, আমাদের কুমিল্লা আইডিয়াল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন লিটন স্যারও আছেন। স্যার শুনতে পাচ্ছেন নাকি? জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু কেমন আলাইকুম। আছেন? কেমন আছেন এই স্যার? তো এই তো ভালো আছেন স্যার। এই তো আলহামদুলিল্লাহ। এই স্যারের সাথে তো অনেকের হয়তো উম পরিচয় আছে কিনা? আম, একদম তুহিন, পরিচয় আছে? আমি আমি স্যারকে চিনি, বাট ওই ব্যক্তিগতভাবে চিনি না, বাট আমি অনেক প্রোগ্রামে গেলে দেখতাম বা এমনিতে চিনি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যদি একটু সবার উদ্দেশ্যে একটু বলতেন, কারণ আহ, ওই উম, কোন জায়গায় পড়াশোনা করছে, কোথায়? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পড়াশোনা করছি। দীক্ষা কলেজ? জি দীক্ষা কলেজে পড়ছো? জি জি কোন ডিপার্টমেন্টে? ম্যানেজমেন্ট। আমি তো ম্যানেজমেন্টের। এই কারণে তো তুমি বললাম যে স্কাউটের? আমি আপনাকে চিনি, বাট ওই ব্যক্তিগতভাবে পরিচয় নাই আর কি, বা কখনো হচ্ছে ওরকম হ্যাঁ ভাবে হ্যাঁ, এই চেহারা এই আর কি। চিনি স্যার। তো স্যার, আপনি উপস্থিত আছেন এর জন্য ধন্যবাদ। ঠিক আছে, স্যারের ভালো থাকেন। কন্ট্রিবিউশন অনেক কুমিল্লার এই তরুণ প্রজন্মের ক্ষেত্রে, বিশেষত স্কাউট থেকে শুরু করে অনেকগুলো সেক্টরে, এবং স্যার বিশেষত কলামিস্ট আর কি। তো ধন্যবাদ স্যার আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ভালো থাকেন স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। স্যার আপনার স্যার গ্রামার ব্যাচটা শুরু হবে কবে থেকে? ওই উনি জায়গায় আসলে আইএলটিএস স্কোর কত লাগে? কি আইএলটিএস এর জন্য হ্যাঁ, স্কোর কত লাগে এটা এভারেজ? হচ্ছে, আচ্ছা এইটা আইএলটিএস এর স্কোরটা হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। কিছু ইউনিভার্সিটি আপনার 5.5 দিয়ে নেয়, কিছু ইউনিভার্সিটি আবার 7 এর নিচে নেয় না। সো এটা ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট। আপনার যদি ইউনিভার্সিটিকে আপনি বুঝাইতে পারেন যে আপনি ইংলিশে দক্ষ, আপনি ইংলিশে কথা বলতে পারেন, আইএলটিএস না দিলেও হয়। আমি নিজে আইএলটিএস দেই নাই সত্যিকার অর্থে, কিন্তু আমি জানতাম না এই সিস্টেম গুলো। যখন আমি জানতে পারছি তখন হচ্ছে আমি আর আইএলটিএস দেওয়া লাগে না। আপনার অনেক ধরনের সুযোগ আছে, কিন্তু আপনাকে একটু রিসার্চ করে বের করা লাগবে সত্যিকার অর্থে। আচ্ছা এর বেশি ভাইয়া, কিছু এই এই ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই সম্পর্কে কোথা থেকে জানবো বা কিভাবে এখানে লিঙ্ক গুলো কয়েকটা কোথায় পাবো? লিঙ্ক হচ্ছে, প্রথমত গুগলেই সব আছে। আর গুগলের বাহিরে হচ্ছে প্রেপ স্কলার নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে হচ্ছে আপনার অনেকগুলো ইউনিভার্সিটির নাম ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, তাদের স্কলারশিপ কি, স্কলারশিপের জন্য কিভাবে প্রিপেয়ার হওয়া লাগে সবকিছু দেওয়া আছে। তারপর অনেকগুলা ওয়েবসাইট আছে, মানে এরপরে ইউএস এর যে বিভিন্ন র্যাঙ্কিং করা হয় তাদের ওই ইয়েগুলা হয়। আর আরেকটা আছে আন্ডার গ্রেডের ক্ষেত্রে অনেকে অ্যাপ্লাই করে কমন অ্যাপ দিয়ে। ওই কমন অ্যাপের মধ্যে 950টা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে আমরা ইউনিভার্সিটির নামগুলা পাইতে পারি। আর এমনিতে হচ্ছে ফেমাস কিছু স্কলারশিপ আছে যেগুলা সবাই জানে, ওইগুলার বাইরে যদি আপনি কোনো স্কলারশিপ খুঁজে পাইতে চান তাহলে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখা লাগবে তাদের কি কি স্কলারশিপ আছে। আর ইউনিভার্সিটির স্কলারশিপের বাইরে হচ্ছে আউটসাইড স্কলারশিপ নামে আরেকটা অপশন থাকে, যেটা হচ্ছে বিভিন্ন এনজিও সংস্থা বা দাতা সংস্থা যারা বলে তারা হচ্ছে স্পন্সর করে থাকে। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি জানতে পারবেন ওয়েবসাইটে। আর প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পুরো ইউনিভার্সিটির একদম কোনাকাঞ্চি প্রত্যেকটা ইঞ্চি শো দেয়া থাকে, আপনাকে হচ্ছে জাস্ট খুঁজে বের করা লাগবে। আর অ্যাপ্লিকেশন করতে কি কি রিকোয়ারমেন্ট লাগে, কি কি এলিজিবিলিটি, সব ওইখানে দেয়া আছে। জাস্ট একটু টাইম নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করা লাগবে। আর আইএলটিএস এর স্কোর আসলে ম্যাটার করে না সত্যিকার অর্থে। আর এমবাসি কখনো আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার আইএলটিএস এর স্কোর কত। আর যদি জিজ্ঞেস করে এটা হচ্ছে জানার জন্য জিজ্ঞাসা, কখনো দেখতেও চাইবে না ডকুমেন্ট। কারণ আপনার I-20 তে লিখাই থাকবে যে স্টুডেন্ট হচ্ছে ইংলিশে প্রফিসিয়েন্ট। তো এগুলা নিয়ে হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই। আইএলটিএস বলেন কিংবা জিআরই, জিম্যাট, এসইটি, পিটিই কিংবা ডুওলিঙ্গো, যেটাই দেন আপনি, এগুলাই প্রমাণ করে হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, আমারও ক্লাস আছে। তো জি ঠিক আছে, আপনাদের তাহলে কারো কোনো আরেকদিন প্রশ্ন ইয়ে আছে করবো। কিনা দেখেন একটু, কারণ প্রশ্ন যদি থাকে আপনি প্রশ্নগুলো নিলে দেখা গেছে পরবর্তীতে কেউ কিছু জিজ্ঞেস করলে আমাদের আম, উত্তরটা দিতে সুবিধা হবে। ঠিক, আমি নাজমুল ভাইয়ের মাধ্যমে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তোমার খোলার চেষ্টা করবো ইমিডিয়েটলি। হ্যাঁ নাজমুল ভাইয়ের নাম্বারটা একটু তোমরা রেখে দিও, তো এই নাম্বারটা সহ অ্যাড করে রাখবে। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা। একটা বিষয়। স্যার তো আসসালামু আলাইকুম। স্যার শাহাদাত। দাদা, আগামীকাল ভাইবার একটা সেমিনার নেব, ওই যে মান্নাতে ভাই সহ থাকবে। হ্যাঁ, এই আর কি।
আর তোমরা স্যার টোটাল প্রসেসিংটা সম্পর্কে যারা আছো তোমরা নাজুল ভাইয়ের সাথে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে দিও। আমিও আর তুহিন দুজনেই কিন্তু আসলে এখানে দিনের রাতের ব্যবধান তো কমিউনিকেশনটা খুব কঠিন হয়, আসলেই কঠিন। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু করে দেন তাহলে হয়তো সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা পুরো প্রসেস মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রসেস গুলো আছে, হ্যাঁ, কোন স্টেপে কি করতে হবে, কোন প্রসেস গুলো করতে হবে, বা আপনাদের যতগুলো প্রশ্ন আছে, আশা করি সবগুলো প্রশ্ন আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, এবং আমরা নির্দিষ্ট একটা গ্রুপ থাকবে, গ্রুপও সেটা জেনে যাবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে এই স্যার। পর্যন্ত নাজুল ভাইয়ের সাথে কথা হয়ে গেল। ওকে, তুহিন নাজুল ভাইয়ের সাথে যোগাযোগ থাকবে আর কি। হ্যাঁ, জি নাজুল জি ভাই ইনশাল্লাহ। মোটামুটি ইয়ে করবে। আর নাজুল ভাই আমাদের আর অতিথির কোঅর্ডিনেটর অনলাইনের। হ্যাঁ, ওকে, এটাই, আর যে কোনো সময় যে কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে অবশ্যই একটু নক দিয়ে রাখলে দেখা গেছে আমি হোক বা আপনি হোক রিপ্লাই অবশ্যই দিব, বাট টাইমলি ঠিক আছে, দেওয়া হয়তো বা পসিবল হবে না। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই রাতের বেলা কষ্ট করে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।